হচ্ছে মানুষের ন্যারেটিভসকে নিয়ে আসা, এবং ন্যারেটিভস অ্যানালাইসিস হচ্ছে রিসার্চের জায়গাটা। এবং এই ন্যারেটিভস আমরা টাইটেলেও রেখেছি এই কারণে যে ঘরে থাকলে না খায় মরমু এবং বাইরে গেলে করোনায় মরমু। মূল টাইটেল হচ্ছে করোনা প্রতিরোধ নির্দেশপত্র ও বস্তিবাসীদের জীবন অভিজ্ঞতা। আরেকটা বিষয় বলে দেয়, একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন, সেটা হচ্ছে অনেক আমাদের হচ্ছে এটা ইচ্ছাকৃত না, টাইপও আছে আমাদের এখানে, অনেক ভুল আছে এই স্লাইডে, সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এটা বাইলিঙ্গুয়াল করা, বাংলা ইংরেজিতে এই স্লাইড গুলো করা, কারণ হচ্ছে আমি মূল আর্গুমেন্ট গুলা ইংলিশে রেখেছি, কিন্তু যেহেতু ন্যারেটিভস গুলো আমার মনে হয়েছে লাইভলি গল্পগুলা মানুষের তাদের ভাষায় বলার জন্য আমি বাংলাতেই রেখেছি সেইগুলা। এই জায়গাগুলোকে একটু আপনারা কেয়ারফুলি দেখবেন, এটাকে মানে ক্রিটিক্যালি দেখার অনেক জায়গা আছে বাইলিঙ্গুয়ালে দেখার, কিন্তু আমি ইন্টেনশনালি এটা করেছি। এবং আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে আমার রিসার্চ, আসলে আমি আজকে আলোচক একাই, কিন্তু রিসার্চের টিমে আমরা দুজন আছি, দুজন মিলে আমরা রিসার্চ করছি। আমি রঞ্জন সাহাপার্থ আমার পরিচয় দিয়েছেন, এবং আরেকজন আছেন, তিনি হচ্ছেন আবুল কালাম, তিনিও একজন অ্যানথ্রোপোলজিস্ট, এবং উনি হেলেন কেলার ইন্টারন্যাশনালে মনিটরিং এবং রিসার্চ ম্যানেজার হিসেবে আছেন। উনি আমাদের সাথে লাইভে আছেন, উনিও আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্ব বা আলোচনায় অংশগ্রহণ করবেন আমি হোপফুলি। আমি একটু ভিন্নভাবে ইন্ট্রোডাকশনটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ভিন্নভাবে কারণ একটা ফিলোসফিক্যাল একটা কোটেশন দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, কারণ এই ফিলোসফিক্যাল কোটেশনটা এই মহামারীকে বুঝতে আমাদের খুব সহজে, আমাদের যে চিন্তা কাঠামো সেটাকে বুঝতে অনেকটা প্রভাব বিস্তার করেছে। এবং বার্নার্ড রাসেলের একটা 1925 সালের উক্তি, সেটা হচ্ছে তিনি বলেছিলেন যে 1925 সালেই যে বিজ্ঞান নিয়ে তিনি একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং ভবিষ্যৎবাণীটা এরকম ছিল যে তার একটা আশঙ্কা ছিল বিজ্ঞান যতটা না মানুষকে সুখী করতে ব্যবহৃত হবে, তার চেয়ে বেশি ব্যবহৃত হবে কর্তৃত্বশীলদের ক্ষমতার উৎস হিসাবে। এবং এই বার্নার্ড রাসেলের এই উক্তিটা আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ব্লেমিং গেম, একটা আমি এটাকে বলবো ব্লেমিং গেম থিওরির আদলে বলবো মহামারী বনাম ধর্ম বা সংস্কৃতি বনাম বিজ্ঞানের যে ডিবেট, একটা সেই ডিবেটকে অনেকটা বুঝতে সহায়তা করে। কিন্তু আমরা আসলে এই বিজ্ঞান এবং সংস্কৃতির যে বাইনারি ডিভিশন, তার মধ্য দিয়ে আমরা এই রিসার্চটাকে বুঝতে চাচ্ছিলাম না। আমরা মূলত এই দুটোর মধ্যে যে আন্তঃসম্পর্কিত বিষয়গুলি আছে সেইগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে চেষ্টা করেছি, যদিও আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব, সেটা হচ্ছে থিওরিটিক্যাল আসপেক্টে। তার আগে আমি একটু ইন্ট্রোডাকশনে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি ইন্ট্রোডাকশনটা এইভাবে বলি, সেটা হচ্ছে যে ইতিহাসের অন্যান্য যে কোনো মহামারীর মতো এই করোনার যে আমাদের অভিজ্ঞতা বাংলাদেশ বা বৈশ্বিক প্রেক্ষাপটে, সেটা শুধুমাত্র একটা রোগ বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কোনো বিষয় না। এটা সমাজের মানুষের আর্থসামাজিক অভিজ্ঞতা এবং দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে তার বিশাল প্রভাব বিস্তার করেছে। সেই প্রভাবগুলাকে মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার আলোকে তুলে আনাটাই আমাদের রিসার্চের মূল উদ্দেশ্য। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে রিসার্চের আর্গুমেন্ট, সেটা হচ্ছে করোনা একটা বৈশ্বিক মহামারী হলেও স্থান কাল এবং শ্রেণী লিঙ্গ ভেদে এর অভিজ্ঞতা ভিন্ন। এই আর্গুমেন্টটাকে সামনে রেখে আমরা মূলত নিম্ন আয়ের মানুষকে, যদি আমরা বলেছি এটা বস্তিবাসী, আসলে ওই ধরনের এটা স্থানিক কোনো গবেষণা না, আমি মেথোডোলজিতে এটা ক্লিয়ার করব। আমরা মূলত বস্তিবাসীদের থেকে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শব্দটাকেই আমরা বেশি প্রেফার করি এই বলার জন্য, যদিও টাইটেলটা আগেই পাবলিশ হয়ে গেছে, ওই টাইটেলটাই রেখেছি। আমরা এটা পরবর্তীতে আলোচনা করব সেটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যে বলছি যে বস্তিবাসী যে মানুষ, এই বস্তিবাসীর কনসেপ্টটাও কিন্তু একটা হোমোজেনাস কনসেপ্ট, বস্তি টু বস্তি ভ্যারি করে। এবং বস্তিবাসীদের যে মানুষের অভিজ্ঞতা, মানুষের যে দৈনন্দিন জীবন যাত্রা, তাও কিন্তু মতাদর্শ, ধর্ম, শ্রেণীভেদে ভিন্ন হতে পারে। এবং এই ভিন্নতাটা মাথায় রেখে আমরা বস্তিবাসী শব্দটাকে ব্যবহার করেছি। এবং এই বস্তিবাসীদের, নিম্ন আয়ের মানুষদের সচেতনতা করার জন্য, এই যে করোনা বিষয়ে সচেতন করার জন্য সরকারি এবং এনজিও বা বেসরকারি পর্যায়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন এবং টেলিফোন থেকে শুরু করে যে ধরনের মাধ্যমকে ব্যবহার করে, সে কোন ধরনের মাধ্যমকে ব্যবহার করছে, কিভাবে বস্তিবাসীরা এই যে শব্দগুলা ব্যবহার করছে করোনা ডিসকোর্সকে কেন্দ্র করে, সেগুলা কিভাবে অনুধাবন করে, এবং এই তারা দৈনন্দিন জীবনে সেগুলাকে কিভাবে আসলে প্র্যাকটিস করে, সেইগুলা মানুষের ন্যারেটিভস এর মধ্য দিয়ে তুলে আনাই আমাদের গবেষণার মূল উদ্দেশ্য, যেগুলো আমরা বলার চেষ্টা করব। এবং এখানে আমরা থিওরিটিক্যাল ইস্যু আমি বিস্তারিত যাব না, তবু আমি বলবো সেটা হচ্ছে পাবলিক হেলথ ডিসকোর্সে হিউয়েট নামক একজন গবেষক, তিনি একটা শব্দ প্রত্যয় ইউজ করেছেন, সেটা হচ্ছে ডমিনেন্ট ভিউ ইন পাবলিক হেলথ, এবং যার
ফিলোসফিক্যাল ইস্যুস গুলো এসেছে আসলে ফুকুর গভর্নমেন্টালিটির তত্ত্বর অনুসারে, যেখানে পাওয়ার নলেজের ডিবেট আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। কিন্তু কিছু ডিসকোর্স তিনি কথা বলেছেন, কিছু সেন্টেন্স বলেছেন, সেটা হচ্ছে ডমিনেন্ট ইনস্টিটিউশন এন্ড নলেজ, ইনস্টিটিউশন কিছু নলেজ প্রডিউস করে এই সব মানে মহামারীর প্রতিরোধে গাইডলাইন করার জন্য। সেই সেগুলো আসলে ডমিনেন্টলি আসলে নলেজ এবং ল্যাঙ্গুয়েজের যে ব্যবহারগুলো, সেগুলো ডমিনেন্ট পিপুলকে মাথায় রেখেই করা। সেইগুলাকে আসলে বস্তিবাসীরা কিভাবে অনুধাবন করছে, অর্থগুলাকে বুঝতে পারছে, সেগুলাকে আমরা এই থিওরির আদলে রিলেট করার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে হ্যাবারমাস ওই নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে যে পাওয়ারফুল ইনস্টিটিউশন এবং ওয়েলদি এবং সেন্ট্রালাইজড ইনস্টিটিউশন আমাদের করোনা পার্সপেক্টিভে যেরকম হচ্ছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু আসলে গাইডলাইন গুলো তৈরি করেছে। আমাদের অ্যাবস্ট্রাক্টে আমরা দিয়েছি, সেটা হচ্ছে এই WHO কর্তৃক যে ধরনের গাইডলাইন, সেগুলো আমাদেরকে যে দেয়া হচ্ছে, আমাদের শ্রেণী, লিঙ্গ ভেদে, স্থান ভেদে সেই মানুষগুলো আসলে কিভাবে পারসিভ করছে, সেই পারসেপশন স্টাডি আমরা সেগুলো করার চেষ্টা করব। এবং সোশ্যাল কনস্ট্রাকশন এন্ড মিনিং অফ নলেজ, এবং যেটাকে বলছেন মানহেইম নামক একজন গবেষক পাবলিক হেলথের, অ্যানথ্রোপোলজি অফ পাবলিক হেলথ, তিনি বলছেন যে এই যে মিনিং গুলা আসলে এবং নলেজ গুলা, এগুলো সোশ্যালি কনস্ট্রাক্টেড, এবং মানুষ টু মানুষ এটা হচ্ছে তার নিজস্ব আর্থসামাজিক অবস্থা ভেদে সেটা নিজের মতো করে ধারণ করে এবং নিজের মতো করে প্র্যাকটিস করে, এবং সেই জায়গাগুলাকেই আমরা তুলে ধরার চেষ্টা করবো এই থিওরির আদলে। আমি যদিও বেশি কিছু যাচ্ছি না, আমাদের যখন গবেষণা পত্রটা ফাইনাল হবে তখন আমরা এই বিষয়ে বিস্তারিত লিখবো। এখন আমরা যদি মেথোডোলজির কথা বলতে পারি, সেই মেথোডোলজিটা হচ্ছে খুবই বিতর্কিত একটা মেথোডোলজি, আমরা যেটাকে বলছি সোশ্যাল সায়েন্সে আসলে এই মেথোডোলজি কতটুকু খাটে সেটাও আমাদের অনেক ডিবেট আছে। যদিও অনেক অ্যানথ্রোপোলজিস্ট বর্তমান সময়ে যে এথনোগ্রাফির, যে ক্লাসিক্যাল এথনোগ্রাফি থেকে বের হয়ে স্থানিক এবং যে কালিক পর্যায়কে অতিক্রম করার কথা বলছে, যেরকম জর্জ মার্কুস থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের এথনোগ্রাফিকের কথা বলছে, তার আদলে আমরা টেলিফোন ইন্টারভিউকে আমরা বেছে নিয়েছি। কারণ হচ্ছে এখন রাষ্ট্র শুধুমাত্র করোনা আতঙ্কের কারণে না, রাষ্ট্রের পলিসিও সোশ্যাল ডিস্টেন্স নামক একটা প্রত্যয়ের মধ্যে মানুষকে সার্ভেলেন্স করা শুরু করেছে, এবং সেই সার্ভেলেন্সের আদলে আমি আসলে ফিল্ডে যাওয়া আমার সম্ভব না। কিন্তু এর মানে এই না যে আমরা বাসায় বসে থেকে করোনা বিষয়ে আমরা অ্যানথ্রোপোলজিস্টরা কিছু করব না বা কোনো কাজ করব না। এই কারণে আমি টেলিফোন ইন্টারভিউকে মেথোডোলজি হিসাবে নিয়েছি। যদি এর অনেক ক্রিটিক থাকতে পারে, এই ক্রিটিক গুলো আমরা আলোচনা করতে, আপনারা কোশ্চেন থাকলে আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। এখন আসতে পারে যে আমি টেলিফোন নাম্বার গুলা কিভাবে কালেক্ট করলাম। আসলে এই আমরা যদি দেখি আমাদের চারিপাশে বিভিন্ন অর্গানাইজেশন, ভলান্টিয়ার, তারা ত্রাণ তহবিল নিয়ে হচ্ছে ত্রাণ দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট, সরকারি বেসরকারি ফান্ড কালেক্ট করে, এবং তারা ফোন নাম্বার রেখেছে। আমি এরকম 2-3টা অর্গানাইজেশনের কাছ থেকে 40টা ফোন নাম্বার কালেক্ট করেছি, এবং তাদের কাছ থেকে এই ফোন নাম্বার গুলো কালেক্ট করে এখন পর্যন্ত আমরা এই কি বলে মার্চের 15 তারিখ থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 20টার মতো ইন্টারভিউ নিয়েছি, যার মধ্যে হচ্ছে 15টা ইন্টারভিউ হচ্ছে বস্তিবাসী, যদি বলে লোয়ার ইনকাম গ্রুপ, এবং আরো যে 3টা, তারা হচ্ছে আসলে 3টা ইন্টারভিউ নিয়েছে মসজিদের ইমাম সাহেবের, যার ব্যাখ্যা আমরা পরবর্তীতে দিব। এবং আমাদের যে মেথড, যে লেখার মেথোডোলজি, এটা আসলে যদি বলি সেটা হচ্ছে ন্যারেটিভ অ্যানালাইসিস, এবং আমাদের বিস্তারিত এই যে আমাদের এখন যে আমরা যে প্রেজেন্ট করব, সেই ন্যারেটিভ গুলো আসলে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছি, এবং এটা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি ফার্স্টে যাচ্ছি, সেটা হচ্ছে আসলে মেসেজ ফর করোনা প্রিভেনশন নামক এই স্লাইডটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি দেখি যে আমাদের যে মেসেজ গুলা দিচ্ছে যে করোনা প্রিভেনশনের জন্য, কারণ করোনার কোনো ওষুধ নেই, কোনো টিকা, ভ্যাকসিন আবিষ্কার করা হয় নাই, এবং এই কারণে WHO কিছু গাইডলাইন তৈরি করেছে যে মানুষকে এটা প্রতিরোধ করা, সতর্কতামূলক। এবং এই WHO এই সতর্কতামূলক ব্যবস্থাগুলা আসলে আমাদের গভর্নমেন্ট এবং NGO গুলা, আমি যেটা আগে বলেছি, সেটা হচ্ছে এই মেসেজ গুলা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফোনের মাধ্যমে আমাদেরকে অবহিত করেছে। এবং এই যেসব প্রত্যয় বা ডিসকোর্স তৈরি হয়েছে, তার মধ্যে হচ্ছে স্টে অ্যাট হোম, কোয়ারেন্টাইন, লকডাউন, হ্যান্ড স্যানিটাইজিং, সোশ্যাল ডিস্টেন্স, এবং এই শব্দগুলা আসলে স্লাম ডুয়েলার্সরা তারা কিভাবে বোঝে এই টার্মিনোলজি গুলা, এবং সেই টার্মিনোলজি গুলোকে কিভাবে রেসপন্স করে বা সাড়া দেয়, সেটাই আপনাদের সামনে আমি এখন ন্যারেটিভস এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি আসি স্টে অ্যাট হোম বা কোয়ারেন্টাইন বলতে আসলে তারা
বুঝে। আসলে হোম একটা প্রত্যয় আমাদের অ্যানথ্রোপোলজিস্টে, বিশেষ করে বাংলাদেশের গ্রাম সমাজ নিয়ে যারা গবেষণা, আমি দীর্ঘদিন যাবত গ্রাম সমাজ নিয়ে গবেষণা করি, সেই প্রেক্ষাপটে আমারও কিছু অভিজ্ঞতা আছে যে হোম একটা হাইলি ডিবেটেবল একটা কনসেপ্ট। হোম শুধুমাত্র বাড়ি না, এটা বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। এবং বাংলাদেশের যে রিনাউন্ড দেশি বিদেশি অ্যানথ্রোপোলজিস্টরা কাজ করেছে, সেন্ডেল, জানসেন এবং বিকে জাহাঙ্গীর, এলালউদ্দিন খান আরেফিন, ডেভিড লুইসের মতো যারা অ্যানথ্রোপোলজিস্ট বা ডেভেলপমেন্ট প্র্যাকটিশনাররা কাজ করেছেন, তারা নানাভাবে হোমকে ডিফাইন করেছেন। এবং অনেকে বলছেন চুলা, একই চুলায় রান্না করে যারা খায় খানা বা একই ছাদের নিচে থাকে তাদেরকে হচ্ছে এই হোম কনসেপ্টটাকে সেভাবে নিয়ে আসছেন। এবং এই আইডিয়া অ্যান্ড রিয়েলিটি অফ হোম আমি যেটাকে বলছি, এটা কিন্তু আসলে বাংলাদেশ হোমোজেনাস না সেটা, এবং বিভিন্ন স্থানিক এবং কালিক প্রেক্ষাপটে সেটা বিভিন্নভাবে হোমের আইডিয়াটা আছে। এবং আমার মূল আর্গুমেন্টটা হচ্ছে এই বিভিন্ন স্থানিক পরিসরে যারা থাকে তারা কিভাবে স্টে অ্যাট হোম এবং কোয়ারান্টাইন শব্দটাকে কিভাবে মিন করে সেই জায়গাটাকে তুলে ধরা। এবং ফার্স্টে আমরা যদি দেখি বৈচিত্র্যময় যে অভিজ্ঞতা হোমের, সেটা হচ্ছে আরবান স্পেসে আমরা হোম বলতে কি বুঝি। আরবান স্পেস বলতে আসলে ফার্স্টে আমি যেটাকে বলছি সেটা হচ্ছে আরবান স্পেসে আসলে হোমোজেনিটি নাই কোনো। কারণ হচ্ছে এখানে অ্যাপার্টমেন্ট যেমন আছে, প্রাইভেট হোম যেমন আছে, স্লামও সেরকম আছে, আবার হচ্ছে কিছু আছে নিম্নবিত্ত মানুষের নিজের বাড়ি কিন্তু তারাও বাসায় করে থাকে, বিভিন্ন ধরনের আছে অ্যাপার্টমেন্ট। এখন ডাব্লিউএইচও যেগুলোর কথা বলছে যে আমাদের কোয়ারেন্টাইন, আমি এটা পরবর্তীতে যে কোয়ারেন্টাইনের জন্য যে ধরনের কাজ করার কথা, আইসোলেশনের জন্য যেগুলো, সেগুলো আসলে আমাদের বিদেশের প্রেক্ষাপটে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রেক্ষাপটে যে হোমের যে ধারণা, প্রাইভেট অ্যাপার্টমেন্ট, প্রাইভেট হোম, অ্যাটাচড বাথ, অ্যাটাচড কিচেন, আলাদা থাকা, সেই যুগে এগুলো হচ্ছে। কিন্তু স্লামের যে আইডিয়া বা স্লামের যে ধারণা সেগুলা কিন্তু না, আমি এটা পরে আসি। এবং রুরাল এরিয়াতে যদি বলি সেটা শুধুমাত্র হোম বা বাড়ি যেটাকে বলে সেটা শুধু থাকার জায়গা না, এটা কিন্তু একটা সিম্বল অফ স্ট্যাটাস। যেরকম আমরা যদি বলি যে সেটা হচ্ছে যে সিম্বল অফ স্ট্যাটাস কেন, বাড়ি কিন্তু একটা স্ট্যাটাস, সেটা চৌধুরী বাড়ি বা হচ্ছে নাপিত বাড়ি বা হচ্ছে পাগল বাড়ি যদি বলি, পাগলের ডিসকোর্স যদি এখন ভিন্ন, কিন্তু ঐতিহাসিক কালে বলে যদি আমরা বলি অমুক পাগলার মেলা, তমুক পাগলার, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল পার্সোনালিটিকে বোঝায়। এগুলা কিন্তু একটা স্ট্যাটাসের বিষয়। যদিও সাম্প্রতিক প্রেক্ষাপটে এনজিওর প্রভাব, রেমিটেন্স এবং মাইগ্রেশনের প্রভাব এটা রিয়েলিটিটাকে অনেকটাই চেঞ্জ করেছে। লাস্টে আমি যেটাকে আসবো সেটা হচ্ছে বাড়ির যে কনসেপ্ট, এই ছবিটা দিয়ে বোঝা যাচ্ছে হোমলেস পিপুল যারা রাস্তায় ঘুমায় ঢাকাতে, তাদের কাছে কোয়ারেন্টাইন বা স্টে অ্যাট হোমের মিনিংটা কি, সেই জায়গাগুলোকে আমরা ন্যারেটিভস এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখন আমি আসি আমার গবেষণার প্রেক্ষাপট যাকে বলছে স্লাম এরিয়াতে, তারা আসলে হোম বলতে কি বোঝায়, তাদের কাছে আসলে হোম বলতে কি বোঝায়, তাদের কাছে আসলে হোম বলতে আসলে একটা রুম বা করিডোর, যারা হচ্ছে শেয়ার টয়লেট ইউজ করে, শেয়ার কিচেন ইউজ করে। যদি দেখি বলি ব্যাচেলাররা কিভাবে থাকে সেই শেয়ার টয়লেটের মধ্যে, ব্যাচেলার যাকে বলে মেস, যে গার্মেন্টস ওয়ার্কাররা অনেকে থাকে, রিক্সাওয়ালারা অনেকে থাকে, যাদেরকে আমরা ইন্টারভিউ করেছি, তারা আসলে 5-6 জন ব্যাচেলার মিলে একটা রুমে থাকে এবং একটা রুমে থাকে। আবার ফ্যামিলিতে যদি বলি, তারাও ফ্যামিলি মেম্বাররা 5-6 জন, 7 জন, 8 জনও দেখছি একটা রুমেই তারা হচ্ছে থাকে, ঠিক আছে। এবং 5-6টা ফ্যামিলি মিলে আসলে একটা টয়লেট শেয়ার করে, একটা কিচেন রুম শেয়ার করে। এবং তাদের হাইজিনের যে ধারণা সেটা হচ্ছে যে এই ডাব্লিউএইচ এর যে হাইজিনের ধারণা তার পুরোটাই বিপরীত। আমরা সে প্রেক্ষাপটে যাব। এই যে আমরা একটা রিয়েলিটি, যদিও ছবিটা আমার তোলা না, আমি বলছি যে আমি কোনো প্রত্যক্ষমূলক গবেষণায় যাইনি, জাস্ট হচ্ছে কানে শুনে তাদের সাথে কথা বলে ইন্টারভিউ নিয়েছি, এটা ইন্টারনেট থেকে নেওয়া। সেটা হচ্ছে একটা ফ্যামিলি কিভাবে রুমের মধ্যে থাকে, কতজন, এটা কিন্তু একটা রিয়েলিটি, ঠিক আছে। এবং এই কোয়ারেন্টাইন মিনিংটা আসলে তাদের কাছে কি অর্থ বহন করে সেটা হচ্ছে আমাদের জানার বিষয় ছিল। এবং আরবান ম্যাসে বা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে, নিউক্লিয়ার ফ্যামিলিতেও যে জায়গাগুলোতে আমরা যদি দেখি সেটা হচ্ছে, দেখুন এই ছবি দুটো দেখেন, একটা কোয়ারেন্টাইনের মিনিং, একটা হচ্ছে বাম পাশে, সেটা হচ্ছে শহরের দম্পতি, তাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, অ্যাপার্টমেন্টে থাকে, তাদের কাছে আসলে কোয়ারেন্টাইনের মিনিংটা, তাদের যে কোন ধরনের সোশ্যাল এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে তারা কিভাবে দেখবে সেই জায়গাগুলো। এটা হচ্ছে ডাক্তার দম্পতি, আরবান ক্লাস, এডুকেটেড ক্লাস এবং অ্যাপার্টমেন্টে থাকেন, তাদের হচ্ছে একজন বাচ্চা, হাজবেন্ড ওয়াইফ থাকেন। এবং তাদের হচ্ছে তাদেরকে বলছে হচ্ছে তাদেরকে হচ্ছে যেহেতু তারা ডাক্তার দম্পতি, তাদেরকে বলছে আইসোলেশনে থাকতে, ট্রিটমেন্ট করতে। এখন হচ্ছে তার ছেলেকে কোথায় রাখবে, তার তো বাসায় আর কেউ নেই, এবং লকডাউন অবস্থাতে গণপরিবহন বন্ধ, তাদেরকে বাবা মাকে নিয়ে আসবে সেই পরিস্থিতি নেই, তাদের স্ট্যাটাসে সেটা ফেসবুকে স্ট্যাটাসে দেখাচ্ছেন। এবং সেখানে সেই সোশ্যাল রিয়েলিটি গুলাকে কিভাবে ডাব্লিউএইচ এর এই কোয়ারেন্টাইনের সংজ্ঞার মধ্যে দিয়ে যাবে। আরেকজন দেখেন, সেও একজন হচ্ছে স্বাস্থ্যকর্মী, নার্স, এবং সে শ্রেণীগত ভাবে ডাক্তারের থেকে নিচু। সে হচ্ছে গ্রামের বাড়িতে যখন গিয়েছে তাকে হচ্ছে অর্ডার করেছে স্থানীয় নেতারা যে হচ্ছে সে হচ্ছে ঘরে থাকতে পারবে না, তার জন্য একটা মানে সাপটা ঘর তুলে দিচ্ছে
হচ্ছে পুকুর পারে সেইভাবে থাকছে, এই ধরনের বাস্তবতার মধ্যে আছে। সে কিভাবে টয়লেট হাইজিনিটির ধারণা তার মধ্য দিয়ে কিভাবে যাবে সেই বাস্তবতাগুলো মাথায় রাখা জরুরি। এখন হচ্ছে আমরা দেখি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে নির্দেশনাগুলি দিচ্ছে WHO, তার মধ্যে একটা বিষয় হচ্ছে মানে স্টে অ্যাট হোম বা ঘরে থাকা, আরেকটা হচ্ছে পৃথক কক্ষে বসবাস করা। সেই জায়গাগুলো হচ্ছে প্রথম বিশ্বের বাস্তবতার আলোকে গৃহীত। এই প্রসঙ্গে একজন জয়নাল নামক একজন রিকশাওয়ালার আমি একটা ন্যারেটিভ আমি এখানে তুলে ধরছি, তাদের যে কোন বাস্তবতা এখন থাকছে। তিনি বলছেন, আমার সর্দি কাশি হয়েছিল, ডাক্তার পাই নাই, তারপরে একজন ডাক্তারের সাথে ফোনে কথা কইলাম, আমার ওষুধ খাইতে কইলো, আর কইলো আলাদা থাকতে, আলাদা বাথরুম ব্যবহার করতেও কইলো। আমি ওষুধ কিনা খাই, কিন্তু আলাদা থাকা বা আলাদা বাথরুম পামু কই? আমার পরিবারের 2 সন্তান সহ 4 জন এক রুমে থাকি, 6টা পরিবার মিলে একটা বাথরুম ব্যবহার করি, ফলে আলাদা থাকা অসম্ভব, আল্লাহ যা চায় তাই হইব। এই যে দেখুন একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে আমরা যেটা বলতে পারছি পারসেপশন স্টাডি, হাউ দে পারসিভ দ্য লকডাউন কনসেপ্ট। এটা এই লকডাউন কনসেপ্টটিকে তারা কিভাবে বোঝে বা চর্চা করে সেটা নিয়ে আমি কয়েকটা ন্যারেটিভস তুলে ধরছি। আসলে এই লকডাউন শব্দটাকে যারা হচ্ছে আমরা বলি স্বল্প শিক্ষিত বা উইদিন কোড অশিক্ষিত, তারা কিভাবে বুঝে, এটা একটা ইংরেজি শব্দ। এবং একজনে বলছে লকডাউনের মিনিং হচ্ছে তার কাছে যে লকডাউন বলতে বুঝে পুলিশের সামনে বের না হওয়া, পুলিশ দেখলে পালিয়ে যাওয়া। আরেকজন বলছে, আরেকজনকে রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে লকডাউন বলতে কি বুঝেন, সে আমাকে বললো আমি এসব ইংরেজি বুঝি না, তবে আমার ছেলে 5-এ পড়ে, তার কাছে কথা শুন, তার কাছে শুনেন। আমি বললাম দেন ফোনটা, তার সাথে আমি 1.5 ঘন্টা কথা বললাম এবং সে আমাকে বলল লকডাউন মানে তার কাছে, বাচ্চার কাছে মানে হচ্ছে লক মানে তালা আর ডাউন মানে হচ্ছে মাথা নিচু করা। যদি রাস্তায় পুলিশে তাকে দেখে তাহলে হচ্ছে হাতে তালা দিয়ে মাথা নিচু করে পুলিশের গাড়িতে নিয়ে চলে যাবে, এটা হচ্ছে তার কাছে লকডাউনের মিনিং। আরেকজন বলছে সে হচ্ছে তার বাসায় থাকতে ভালো লাগে না, সেই কারণে বলছে লকডাউনে তো বাসার থেকে বের হওয়া যাবে না, পুলিশের সামনে আসবে না, এই কারণে ওষুধের দোকান 24 ঘন্টা খোলা, আমি ওষুধের দোকানে গিয়ে আড্ডা দিই, ওষুধের দোকানদারের সাথে কথা বলি। এটা হচ্ছে তার কাছে লকডাউনের মিনিং। এবং এই লকডাউনের মিনিং কিন্তু আসলে এই হোমোজেনাস না, তাদের বিভিন্ন পার্সপেক্টিভে সরকারি, এনজিও, ব্যাংকার, গার্মেন্টস কর্মী বা দিনমজুরের জন্য লকডাউন, ওয়ার্ক ফ্রম হোমের মতো যে নির্দেশাবলী বই, এটা কিন্তু ভিন্নভাবে ক্রিয়া করে। আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এই আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এই লকডাউনের কেন্দ্র করে যে ধরনের হচ্ছে কনসেপ্ট ইউজ করছে, যে লকডাউনে অনেকে বের হওয়ার জন্য পারমিটেড, যেরকম হচ্ছে যাদেরকে বলে হচ্ছে ফ্রন্ট লাইন ফাইটার্স, করোনা যোদ্ধা যাদেরকে বলে, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্টে হচ্ছে ডাক্তারদের এবং পরবর্তীতে ব্যাংকারদের সংজ্ঞায়িত করা হচ্ছে বা বার্ড প্রশাসনের সংজ্ঞা। এবং পরবর্তীতে যখন দেখলো যে গার্মেন্টস খোলা বন্ধ করার যে খেলা চলছে, সেই দোলাচলে আসলে যে লকডাউন তাদেরকে বলছে ইকোনমির অর্থার্থে, কিন্তু তাদেরকে কিন্তু এই নিম্ন শ্রেণীর মানুষদের কিন্তু ফাইটার বলা হচ্ছে না। এই কনসেপচুয়াল ডিবেট গুলাও কিন্তু হচ্ছে শ্রেণীগত, কনসেপচুয়াল যে পোর্ট্রেট করা হচ্ছে তা সেগুলোও কিন্তু শ্রেণীগত, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি এরপরে যাচ্ছি লকডাউনের পরে, সেটা হচ্ছে স্যানিটাইজ বলতে আসলে তারা কি বুঝে। স্যানিটাইজ, আসলে স্যানিটাইজ যেটাকে বুঝে সেটা হচ্ছে মিনিং অফ স্যানিটাইজ, যেটা আমি যাদেরকে জিজ্ঞেস করেছি তারা হচ্ছে মনে করে স্যানিটাইজ বলতে তারা আসলে কিছু বুঝে নাই ফার্স্টে। স্যানিটাইজ এবং ত্রাণ, মার্চে যখন হচ্ছে লকডাউন শুরু হলো, যখন ত্রাণ কর্মসূচি হয়েছে বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এটা ঘন ঘন ইভেন বিভিন্ন ইউনিভার্সিটি গুলা ল্যাবতেও দেখা গেছে যে যারা হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরিতে আছে তারা হচ্ছে গণহারে স্যানিটাইজার তৈরি করে হচ্ছে তারা দরিদ্র মানুষদের বিতরণ করছে। এরকম একটা এক্সপেরিয়েন্স একজন রিক্সা চালক জয়নাল নাম, সে আমাকে বলছিলেন যে যখন এই লকডাউন শুরু হয় তখন হচ্ছে তার ইনকাম নাই, তাকে একজনে একটা বস্তা দিয়ে যায়, একটা ব্যাগের মধ্যে কিছু জিনিস দিয়ে যায় ত্রাণ হিসাবে, সেখানে হচ্ছে 1 কেজি 5 কেজি চাল, 1 কেজি ডাল, কিছু তেল এবং একটা ওষুধ দিয়ে গেছে এবং বলছে তার কাছে স্যানিটাইজারের মিনিং হচ্ছে ওষুধ, এবং একটা বোতল ওষুধ দিয়ে গেছে এবং সে বলছে যে এটা হাতে লাগাইলে রোগ হবে না, ভাইরাস চলে যাবে, সেটা বলছে ওষুধটা। কিন্তু সেই রিকশাওয়ালা একবার তার সামনে ব্যবহার বিধি রেখে দিছে, হয়তো বা স্যানিটাইজারের গ্লিসারিং আছে, সে বলতে পারে না, আমার কাছে ধারণা হয়েছিল। সে বলল যে এই যে তার যখন রিকশা চালাইতে গেছে তখন তার হাত ঘেমে গেছে, হয়তো বা সেই স্যানিটাইজারে বেশি গ্লিসারিন ছিল, তার কাছে ভাল লাগে না, সে তার চাল ডাল নুন এবং তরকারি বা তেল সবই শেষ হয়ে গেছে, কিন্তু স্যানিটাইজারের বোতলটা সেই একই রকমই আছে, আনইউজড। এই স্যানিটাইজিং এর যে মিনিং, কিন্তু আবার এটার ভিন্ন প্রেক্ষাপটও আছে, যখন হচ্ছে এটাকে বোধগম্য ভাবে মানুষের ওপর কাছে প্রেজেন্ট করা হয়েছে। এই আরেকজন বলেছেন, দিনমজুর একজন 42 বছর বয়স্ক, যে স্যানিটাইজার সে বুঝে, কারণ তাকে বোঝানো হয়েছে স্যানিটাইজার মানে শুধু বোতলে ওষুধ দিয়ে হাত পরিষ্কার করা না, সাবান দিয়ে হাত ধুলেও হয়।
সে টিভিতে দেখেছে এটা। এবং এই হাত ধোয়ার বিষয়টাকে সে বলছে এটা তো দৈনন্দিন ব্যাপার, সেই বিষয়টাকে এই ইংরেজি শব্দ বলার দরকার কি? সে নিজেই বলছে, আমার কথা না, সে তার নিজেরই কথা, যে এগুলো তো মানুষ বুঝে না, আমরা তো বুঝি না, আমরা চর্চা করি বা না করি সে বিষয় না, আমাদের আসলে বোধগম্য না। এইভাবে বিষয়গুলোকে দেখা হচ্ছে। এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী যারা, শিক্ষিত বলি অশিক্ষিত বলি, বা তাদের কাছে কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব এটা কতটা বোধগম্য, সেই বিষয়টাকে আমাদের এই গবেষণায় তুলে ধরার চেষ্টা করছি। এখন আমি আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে এই মেসেজেস থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। যদি হ্যান্ড ওয়াশের যে মেসেজগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু একভাবে একটা নির্দিষ্ট শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। কিভাবে করে সেই জায়গাগুলো আমি কিছুটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখাচ্ছি। এখানে দুটো সেট আপ দেওয়া আছে ছবিতে। একটা হচ্ছে একটা আরবান সেট আপে হচ্ছে হ্যান্ড ওয়াশের জায়গা, যেখানে দেখেন বেসিন আছে, তারপরে হ্যান্ড ওয়াশ আছে, আয়না আছে সামনে, এবং একটা ব্র্যাকের মতো একটা এনজিও যারা ইউএনডিপি এবং হচ্ছে চ্যানেল আই তিনজনে যৌথভাবে একটা অ্যাড প্রচার করে। সেখানে হচ্ছে একজন ডাক্তার আপা কিভাবে 20 সেকেন্ডে হাত পরিষ্কার করতে হয় তা কাউন্ট ডাউন করার পদ্ধতি শিখিয়ে দিচ্ছে, কারণ 20 সেকেন্ড মাথায় হাসে না সবার। এই কারণে তিনি দেখাচ্ছেন, সেই ডাক্তার আপা, ব্র্যাকেট যে ডাক্তার আপা, ওই অ্যাডের যে থিমটা সে হচ্ছে দেখাচ্ছেন, এবং 20 সেকেন্ড কাউন্ট করার যে পদ্ধতি সেটাও দেখাচ্ছেন। সেটা কিভাবে দেখাচ্ছেন, সেটা হচ্ছে একটা আরবান স্পেসের একটা ওয়াশরুমে বেসিনের সামনে, আয়নার সামনে ট্যাপের পানি দিয়ে সে খুলে হ্যান্ড ওয়াশিং হচ্ছে। এবং কাউন্ট করার পদ্ধতিটা এরকম, সেটা হচ্ছে আমরা করব জয় একটা গান দিয়ে। এটা 3 লাইন গেলে ঘড়ির কাঁটাতে দেখা গেল এই অ্যাডভার্টাইজের থিমটা, সেটা হচ্ছে যে 20 সেকেন্ড হয়ে গেল। তা এই পদ্ধতিটা শেখাচ্ছে। আসলে এটা কোনো দোষের কিছু না, এটা একভাবে একটা স্ট্র্যাটেজি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সেট আপ দেখেন পরবর্তীতে আরেকটা স্লাইডে, যারা স্লামের যে দৈনন্দিন হ্যান্ড ওয়াশের যে সেট আপ, একটা টিউবওয়েল, যারা শেয়ার টিউবওয়েল, তারা সেই মেসেজটাকে কিভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু একভাবে প্রশ্নবিদ্ধ। কারণ ব্র্যাকের মূল কিন্তু যারা গ্রাহক বা স্টেক হোল্ডার, তারা কিন্তু হচ্ছে যে কোটির ওপর প্রায়, ব্র্যাক না শুধু সারা বাংলাদেশে মাইক্রো ক্রেডিট যারা ব্র্যাকের মূল স্টেক হোল্ডার যারা, তারা হচ্ছে হতদরিদ্র শ্রেণীর মানুষ। তাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এই ধরনের টিউবওয়েল, যাদের নিজেদের টিউবওয়েলও নাই, তাদের পার্সপেক্টিভে এই একটা কতটা গ্রহণযোগ্য, সেই যে বিষয়গুলো কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু আরবান ক্লাসের মানুষের জন্য এটা বোধগম্য, যেভাবে WHO যেটাকে বলছে তার সেটাকে ট্রান্সলেট করছে আরবান ক্লাসের মতো করেই। কিন্তু ব্র্যাক যারা হচ্ছে, ব্র্যাক বা যে কোনো, আমি ব্র্যাককে শুধু বলছি না, নাম ধরে বলছি না, এই পদ্ধতিটাকে বলছি। আমি ব্র্যাকের সাথে আমার কোনো শত্রুতা নাই, এই কারণে আমি বলছি না। সেটা হচ্ছে এই পদ্ধতিটা আসলে কতটুকু যে যায় মানুষের সাথে, সাধারণ জনগোষ্ঠীর সাথে, সেই জিনিসটাও কিন্তু ভাববার বিষয়। যে যাদেরকে আমার রেসপন্ডেন্ট যারা হচ্ছে আরবান স্লামে থাকে, যারা শেয়ার টয়লেট ইউজ করছে, শেয়ার টিউবওয়েল, যাদের নিজস্ব মালিকানাধীন কিছুই নাই, নিজের পার্সোনাল বলতে কিছুই নাই, তাদের জন্য এই লকডাউন বা হচ্ছে স্টে অ্যাট হোম বা এই স্যানিটাইজ এবং টয়লেট ইউজ করার থেকে শুরু করে এই যে শব্দগুলা ব্যবহার করা হচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে দেখবো? ঠিক আছে, এই জায়গাগুলো গেল। এবং আমরা যদি বলি ডিসকোর্স এবং প্র্যাকটিস অফ লকডাউন, সেই জায়গাগুলোকে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরিজ করেছি। আমাদের একটা বড় এই ব্লেমিং গেম হচ্ছে এখানে, যে সেটা হচ্ছে যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখি যে মানুষ লকডাউন মানে না। কারা মানে না? দিনমজুররা, যেটাকে বলছে হচ্ছে সেই আমরা যে থিওরিটিক্যাল বললাম যে ক্রেজি পোর, কাজের জন্য অস্থির হয়ে গেছে ক্রেজি পোর, যেটা হচ্ছে যে কনসেপ্টটা নিয়ে গেছে ম্যাডনেসের, এই গভর্নমেন্টালিটির ম্যাডনেসের কনসেপ্ট থেকে হচ্ছে হেওয়েড ব্যবহার করছে ক্রেজি পোর। কারা সেই ক্রেজি পোর? তারা কেন বের হচ্ছে? আমরা একটা ব্লেম করি সবাইকে যে কেন বের হচ্ছে, এবং ডিজবে ডিনাই, সেই জায়গাগুলো একটা বড় একটা ডিসকোর্স দাঁড়িয়ে গেছে। গরিব মানুষ ডিজবে বা ডিনাই করে সেই এই পলিসিগুলোকে, পাবলিক হেলথে, মানে তার পাবলিক হেলথ বোঝে না বা বুঝলে চেষ্টা করে না। আমরা সেই জায়গাগুলোকে নিয়ে আসছি লকডাউনটাকে, এই যে তারা কিভাবে মানে বা মানে না, সেটা একটা হোমোজেনাস কোনো চিত্র নয় আসলে। এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পিপল ডিফারেন্টলি তারা হচ্ছে প্র্যাকটিস করে। এখন ডিজবে যে ডিনাই করে না বা ডিনাই বা ডিজবে করে না সেটাও কিন্তু না। বহু মানুষ আছে আমরা জানি, সেটা হচ্ছে আমরাও দেখেছি, আমি গবেষণায় তথ্য নিতে গিয়ে বললাম, এবং ওষুধের দোকানে আড্ডা মারা থেকে শুরু করে গসিপিং, হ্যাবিচুয়াল ইস্যু, টি স্টলে থাকা, মুভিং অ্যারাউন্ড আউটসাইড, এবং এই জায়গাগুলো কিন্তু একটা শ্রেণী আছে। আবার আরেকটা শ্রেণীর মানুষ আছে ডেইলি নিডস, যেরকম বাজার করার জন্য আছে,
তাদেরকেও কিন্তু আমাদের মিডিয়াতে রিপ্রেজেন্ট করা হচ্ছে যেভাবে। আবার আরেকটা হচ্ছে সিচুয়েশন ডিমান্ড, একটা ক্যাটাগরি আমি করছি, যারা হচ্ছে যাদেরকে আসলে বাড়ি না হলে কোনো কিছুই করার নাই, ডে লেবারার বা রিক্সা পোলার, তাদের কাছে সঞ্চয়ের টাকা নাই, তাদের আমাদের মতো সরকারি চাকরিদের যেরকম মাসে গেলে টাকাটা ব্যাংকে ঢুকে যাচ্ছে, লকডাউনের অবস্থা তাদের সেরকম অবস্থা নাই। যদিও ত্রাণের কথা বলা হচ্ছে, প্রণোদনার কথা বলা হচ্ছে, কিন্তু সেগুলো আসলে এটা একটা কমপ্লেক্স ইস্যু। আমি পলিটিক্যালি, সোশ্যালি এবং আমাদের পজিটিভ নেগেটিভ লেনদেনের যে ব্যবস্থা, ওগুলো ডিবেটের মধ্যে আমি যাচ্ছি না, এই বাস্তবতা সবারই জানা। আরেকটা বিষয় হচ্ছে সিচুয়েশনাল ফুডস, সেটাও হচ্ছে একটা ক্লাস বেস। যেরকম হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার হয়তো বা অনেকে গ্রামে চলে গেছে, তাদের বাস্তবতা বলে যে কেন গ্রামে গেছে, কেন গ্রামে গেল, কারণ হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার আমাকে বলেছে অনেকেই, সেটা হচ্ছে না গেলে কি করবে, কারণ তারা হচ্ছে মার্চের 25 তারিখ পর্যন্ত অফিস করেছে, তারা বেতন পায় নাই, তাদের ছুটি দেওয়া হয়েছে বেতনের ছাড়া, তারা ভবিষ্যতে বেতন পাবে কিনা, যদিও বলছে প্রণোদনা, তারা একটা ইনসিকিউরিটিতে ভুগছে, তারা খাবে কি, এই কারণে তারা দলে দলে বাড়ি চলে গেছে। এই কারণে এদেরকে বলা হচ্ছে এখন আবার তারা আসছে, তারা গার্মেন্টসে যাচ্ছে, তারা কিন্তু সিচুয়েশনাল ফোর্স, ক্লাস বেসড। এটা কেন বলছি, আবার ফ্রন্টলাইন ফাইটার যাদেরকে বলছি, তারা কিন্তু ফোর্সে যাচ্ছে, কারণ সিচুয়েশন তাদেরকে ফোর্স করছে যাওয়ার জন্য, ডাক্তার বলি, ব্যাংকার বলি তাদেরকে। এবং যদিও আমি ক্যাটাগরি করেছি, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের এই ক্যাটাগরির মধ্যে ইন্টার রিলেশন আছে, সেই ক্যাটাগরির সমস্যা অনেক আছে, যেরকম সেরকম ইন্টার রিলেশনও আছে, আমি যেগুলো পরবর্তীতে হয়তো রিপোর্টে দেবো, এই স্বল্প সময় স্বল্পতার কারণে আমি এখানে যাচ্ছি না, জাস্ট আমি মূল জায়গাগুলো বলছি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডিনাই দ্য লকডাউন, দ্য ক্রেজি পোরের যে কনসেপ্টটা আমি আমার গবেষণায় ব্যবহার করেছি, এটা হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে ডিনাই, এটা সবার জন্য একটা প্রপার কোনো ওয়ার্ড না এক্সপ্লেনেশনের জন্য রিয়েলিটিকে। কারণ হচ্ছে হু ডিজার্ভ দ্য অপরচুনিটি টু স্টে অ্যাট হোম আর স্টে সেফ, এই ধরনের যে কনসেপ্ট গুলা, সেটা হচ্ছে কারা ডিজার্ভ করে, সেটাও কিন্তু সোশিও ইকোনমিক, জব সিকিউরিটি, ইনসিকিউরিটির উপর ডিপেন্ড করে, সোশিও ইকোনমিক স্ট্র্যাটেজির উপর। যারা হচ্ছে লোয়ার ইনকাম গ্রুপ, গার্মেন্টস ওয়ার্কার, তাদের জন্য এই ধরনের কনসেপ্ট গুলা বা এই ধরনের ডিসকোর্স গুলা কতটা কার্যকরী, কতটা বাস্তবসম্মত, সেই জায়গাগুলো ব্যবহার করা উচিত, যদি তাদেরকে ক্রেজি পোর বলার পরিবর্তে সেই জায়গাগুলোকে আমার জায়গায় মূল বিশ্লেষণের জায়গা, তারা কি আসলে ক্রেজি কিনা, তারা বা ক্রেজি যদি হয়ও, কেন তারা হচ্ছে ক্রেজি, তারা কি ডিনাই করে নাকি ডিনাই করতে বাধ্য হয়, সেই বাস্তবতাটাকে তুলে ধরার জায়গাটাকে আমরা এখানে আনার চেষ্টা করছি। এখন আমি বলি যে সিচুয়েশনাল ফোর্স যাদেরকে বলছি গার্মেন্টস ওয়ার্কার, তা একজন বলছে সেটা হচ্ছে সে কেন আসে, কারণ হচ্ছে সে মনে করছে যে সে হচ্ছে তার জব হারিয়ে যাবে, তার চাকরি হারিয়ে যাবে, এবং সে বলছে গার্মেন্টস অথরিটি থেকে তাকে ফোন করে অর্ডার দিয়েছিল যে তোমাকে বসে বসে টাকা দিব নাকি, তোমাদের আসতে হবে। যদিও গভর্নমেন্ট বলছে সব সময় যে স্থানীয় লেবার যারা আছে তাদেরকে, কিন্তু ফোনে কিন্তু তাদেরকে বলেছে, এরকম একজনের সাথে আমার কথা হয়েছে, এবং সে কিন্তু এই কারণে আসছে ফোনে যখন হচ্ছে, এবং আদারওয়াইজ হি উইল লুজ হিজ জব, এই ধরনের তাদের কথা বলছে। এবং তারা যে ধরনের মানে প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি ইন ওয়ার্কিং, মানে একবার ক্লোজ হচ্ছে, একবার ওপেন হচ্ছে, একবার ক্লোজ হচ্ছে, এটা কিন্তু একটা ইনসিকিউরিটির জায়গা, তারা এই প্রবলেমটা ফেস করছে। এবং ফিজিক্যাল এবং মেন্টাল ইনস্টেবিলিটি, জব কি থাকবে, ভবিষ্যতে কি করবে, জব ইনসিকিউরিটি এবং এক্সিস্টিং সোশ্যাল ইনইকুয়ালিটি, আসলে এই জায়গায় আসলে যে আরো বেশি প্রকর আকার ধারণ করছে, সেটাই এই বাস্তবতাটাকে তুলে ধরে। আরেকটা বিষয় হচ্ছে তারা যখন যায় তাদের প্রতি পারসেপশনটা কি মানুষের, আসলে সেটা আমাদের মূল জায়গা ছিল, যে আপনাদের দেখে লোকজন কি বলে। এই যে আমি একটা ছবি দেখছি, এইভাবে লোকজন আসছে। আবার আরেকটা ছবি আমি দিতে চেয়েছিলাম, সেটা আজকের পেপারে দেখলাম যে সাভারের গার্মেন্টসে, সাভারে গতকাল 8 জন গার্মেন্টস কর্মীর হচ্ছে এই করোনা পজিটিভ এসেছে, তাদেরকে একটা ছবি দিয়েছে, যারা হচ্ছে লাইন ধরে ধরছে। এবং এরকম আমি কিছু লোকের সাক্ষাৎকার নিয়েছি এর আগেই, তাদের দেখে লোকজন বলে, মানে এক ভাই টিজ করে যে এই যে করোনার দল যাচ্ছে, গার্মেন্টস ওয়ার্কার মানে করোনার দল, তারা হচ্ছে করোনা ভাইরাসের বাহক। ঠিক আছে, সেই জায়গাগুলোকে তারা এভাবে নেগেটিভলি আমাদের পাবলিক পারসেপশনে কিভাবে পাবলিক ডিসকোর্স তৈরি হচ্ছে করোনার দলের মতো জায়গাগুলা। ইভেন এর সাথে আরো রিলেটেড, আমি পরে যাচ্ছি, শুধু গার্মেন্টস ওয়ার্কার না, এর সাথে রিলিজিয়াস ইনস্টিটিউশন, রিলিজিয়ন যারা আছে, তাদেরকেও কিভাবে যাচ্ছে আমি পরবর্তীতে যাচ্ছি। এবং এই কারণে যেটা হচ্ছে যে তারা বলছে, একজন বলছে আমাকে, তাদের একজন ন্যারেটিভস এরকম তাদের বক্তব্য, সেটা হচ্ছে তারা আসলে এই গরিব মানুষ যারা হচ্ছে রিক্সা নিয়ে বের হয়েও তাদের হচ্ছে আসলে প্যাসেঞ্জার পায় না, সারাদিন পরে বাসায় যায়, তাদের কাছে আসলে খাবার নাই, যাদের কাছে আসলে ফুড নাই, মেডিসিন নাই, ট্রিটমেন্ট নাই এই রোগের, তাদের কাছে আসলে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তাদের কাছে আর কিচ্ছুই করার নাই।
ঠিক আছে, এই কারণে তারা মনে করে রিলিজিয়ন হচ্ছে, আমাকে প্রত্যেকেই যাদের সাথে কথা বলছে তার প্রায় সবাই বলছে আল্লাহ জানে কি করবে, কারণ হচ্ছে আসলে কেউই কিছু করেন নাই। ইভেন আমরা যদি দেখি যে বিভিন্ন দেশে যারা ধর্মকে, শুধু বাংলাদেশে না, ধর্মকে যারা প্রতিপক্ষ, বিজ্ঞানের প্রতিপক্ষ দাঁড় করিয়েছিল, তারাও এই মুহূর্তে তারা হচ্ছে ধর্মের প্রতি করছে, কারণ এটা শুধুমাত্র ধার্মিকতার ইস্যু না, এক ধরনের মেন্টাল রিলিফ। সেটা এটা এটা শুধু এই প্রেক্ষাপটে না, এটা যুগে যুগে হয়ে আসছে, যার বাস্তবতা আমি পরে দিচ্ছি। এবং অ্যানথ্রোপোলজিক্যাল মেলিনোস্কি থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 1940 সালের এই কলেরাকে যে চায়নাতে হয়েছিল সেকে কেন্দ্র করে এটা ঘটেছে, এবং অ্যানথ্রোপোলজিক্যাল কাজও আছে, সেটা হচ্ছে বিষয়। এই বিষয়গুলো আসছে, এবং এটা শুধু লোয়ার ইনকাম গ্রুপের মধ্যে না, এন্টার সাউথ এশিয়ান কনটেক্সটে, যে সাউথ এশিয়ান কনটেক্সট আমি এই কারণে বলছি, সাউথ এশিয়ান পলিটিক্যাল ইকোনমিকে কোনোভাবে ধর্ম থেকে বিযুক্ত করা সম্ভব না। সেই জায়গাগুলো এন্টার সাউথ এশিয়ান কনটেক্সটে সেটা কিভাবে কার্যকর ছিল সেই জায়গাগুলোকেও বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে। এবং একজন, আমি যে টাইটেলটা দিয়ে শুরু করেছিলাম তার সাথে ইন্টাররিলেট, রিলিজিয়নকে ইন্টাররিলেট করার জন্য আমি জায়গাগুলো তুলে ধরছি। একজন আমাকে বলছিল এইভাবে, সেটা হচ্ছে আমরা ঘরে থাকলে না খায় মরবো, বাইরে গেলে করোনাতে মরবো। ঘরেও গাদাগাদি করে থাকতে হয়, তাই বাইরে গেলে 2টা পয়সা পাইলে না খায় মরবো না, আল্লাহর নাম নিয়ে বাইরে, হায়াত মৌত তার হাতে। আমাকে যদি ঘরে খাবার থাকতো তাইলে হয়তো বাইরে নাও যাইতাম। এই যে ডিসকোর্সটা, এটা কিন্তু রিলিজিয়ন, সোশ্যাল কনটেক্সট এবং খাবার থেকে, করোনার থেকে একটা হলিস্টিক্যালি দেখার বিষয়। এটা শুধু সেপারেটলি আমরা এটা দেখার বিষয় না, এটা একটা হলিস্টিক্যালি দেখার। এবং এর মধ্যে দিয়ে আমরা একটা বড় বিতর্কের মধ্যে যাচ্ছি, বড় বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছি। দুইটা শব্দ, এই দুইটা পিকচার এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে দিল্লির তাবলিগি জামাতকে দায়ী করা হচ্ছে, যেখানে ইন্ডিয়াতে ইসলাম ফোবিয়া বলছে অনেকে, যে দিল্লি তাবলিগি জামাত হচ্ছে, দিল্লি ইন্ডিয়াতে হচ্ছে তারা ধর্ম যারা করে তারা হচ্ছে বিজ্ঞান মানে না, জনস্বাস্থ্য মানে না, এ ধরনের একটা ডিসকোর্স ইন্ডিয়ার ডমিনেন্ট মিডিয়াতে এবং ডমিনেন্ট পলিটিক্যাল ইডিওলজিতে ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে গিয়েছিল। এবং তার সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আরেকটা হিন্দুদের একটা রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল জমায়েত। এই জায়গায় মনে হচ্ছে যে রিলিজিয়াস ভার্সেস পাবলিক হেলথ একটা ডিকোটমি দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু সেই ডিকোটমি করার পক্ষপাতী না, কারণ সবাই যে যারা ধর্ম করে তারা যে বিজ্ঞানের বিরুদ্ধে বা পাবলিক হেলথের বিরুদ্ধে তা না। আমার এই সেই প্রেক্ষাপট, গবেষণার যে অভিজ্ঞতা চাই সেটাকে প্রমাণ করে, আমি এবং সেগুলো আমি দেখাচ্ছি। কারণ এই পরবর্তী পিকচারটাই দেখা যাচ্ছে যে আমরা তো প্লাজমা থেরাপির কথা জানি। সেই প্লাজমা থেরাপি হচ্ছে যারা রিকভার করে তাদের শরীর থেকে প্লাজমা নিয়ে, যারা অসুস্থ তাদেরকে প্লাজমা ডোনেট করে। এবং এই পিকচারটাতে দেখা যাচ্ছে যে এই দিল্লির তাবলিগি জামাতের যারা 1000 জন যারা তাবলিগি, যারা হচ্ছে করোনা আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে থেকে 500 জনের মতো রিকভার করেছে, এবং তারা বাকিরাও রিকভারের পথে। এবং এই 500 জনের থেকে 100 জন একযোগে তারা প্লাজমা ডোনেট করেছে। তাহলে যদি বলি যে যারা তাবলিগি জামাতের লোক তারা ধর্ম মানে বিজ্ঞান বিশ্বাস করে না, জনস্বাস্থ্য নীতি মানে না, সেটা কি ঠিক? এই ধরনের ডিবেটের মধ্য দিয়ে তাদেরকে বাইনারি ডিভিশনের মধ্যে দিয়ে ফেলা কতটুকু যুক্তিযুক্ত, সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবনার বিষয়। এখন আমি যাচ্ছি সেই যেগুলো বললাম যে এটা শুধু এই সময় না, বহু ঐতিহাসিক কাল আমলে বিভিন্ন প্রেক্ষাপটে, যেরকম এই মানহেইম নামে একজন গবেষক, তিনি চায়নাতে কলেরা যে 1940 যে করেছিল, সেখানে বলছে যে ম্যাজিকো রিলিজিয়াস ইস্যুস সেটা এবং সায়েন্টিফিক ইস্যুস বোথ দুইটা কিন্তু একভাবে কাজ করেছিল, একই সাথে কাজ করেছিল। এবং সায়েন্স ভার্সেস রিলিজিয়ন যে ব্লেমিং গেম, এই ব্লেমিং কালচারের মধ্যে দিয়ে আসলে এই বিষয়গুলোকে বোঝা সম্ভব না। এবং এই কারণে আমাদের এই গবেষণায় দুইটা ইন্টার রিলেশন দেখতে চাইছি, এবং এই কারণে আমরা ন্যারেটিভ গুলো শুনতে চেয়েছি। ইমাম সাহেবের এই কয়েকজন ইমাম সাহেব, 3 জন ইমাম সাহেব, তারা নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন, তারা তাদের নাম বলতে চান না। তাদের ইন্টারভিউ আমাদের অনেক কাজে লেগেছে। সেই যে বিষয়গুলোকে আমরা যদি একটু দেখি, তাহলে এক নজর দেখি, আমাদের জন্য বিষয়টা বুঝতে সহায়তা করবে। একজন ইমাম সাহেব আমাকে বলছিলেন তিনি জানুয়ারি মাস থেকে তারা শুনতে পাচ্ছে যে করোনা বাংলাদেশে আসতে পারে, এবং মিডিয়াতে দেখছিলেন যে জীবন আচরণ পরিবর্তন করে বারবার হাত ধুতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, এবং এগুলাকে বলছিলেন। এবং তিনি বলছিলেন যে গভর্নমেন্ট যেগুলো বলছেন সাথে তারা হচ্ছে এই যে বিশাল যে ধর্মীয় কমিউনিটি তাদেরকে আসলে ইনক্লুড করতে পারতো, তার যে আর্গুমেন্ট সেটা ইনক্লুড করতে পারতো। কারণ হচ্ছে যারা মসজিদে আসে এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কিন্তু এই অভ্যাসগুলোর সাথে পরিচিত। এখন সাবান ব্যবহার করে, তার আর্গুমেন্টটা হচ্ছে যদি আমাদের বলতো যে এগুলা মসজিদে শুক্রবার নামাজের আগে যদি বলতাম যে করোনা আসতেছে, যেরকম হচ্ছে বিভিন্ন বিষয় সচেতন করে, খুতবার পরে যে সচেতন করে ইমাম সাহেবরা, তাদেরকে যদি বলতো যে এই করোনার সময় হচ্ছে আপনারা সাবান দিয়ে হাত ধুয়ে ওযু করবেন, তাহলেও কিন্তু 5 বার হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা কার্যকরী করতো। ইভেন মসজিদের মাইক ব্যবহার করেও কিন্তু আসলে মাইক মানুষকে সচেতন করার
ব্যবস্থা করা যেত। আমার একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে আমি গত সেপ্টেম্বরে সেটা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে একটা গবেষণা করতে যাই। সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা ফোনিতে কিভাবে মানুষের কাছে আসলে মেসেজ যেত ফোনি দুর্গত এলাকাতে। এবং তখন দেখেছে অনেক মিডিয়াতে আমরা শহরে দেখেছি যারা ফোনিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল না, তারা মোবাইলে এসএমএস পেয়েছি বা টিভিতে খবরে দেখেছি। কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু আসলে দেখে নাই। কারণ ১ নাম্বার কারণ ছিল, যখন ঝড় হয় আমরা জানি যে আজকেও যেরকম বলছে ঝড়ের আমাদের ইলেকট্রিসিটি থাকে না। ওই এলাকায় ছিল আসলে ঝড়ের পূর্বাভাসের পাওয়ার সাথে ইলেকট্রিসিটি ছিল না, সুতরাং টিভি বিজ্ঞাপন দেখতে পারে না। আর গ্রামের মানুষ এসএমএস অভ্যস্ত না বেশিরভাগই। তখন হচ্ছে ইউএনএ সাহেব মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মিটিং করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন আপনারা মাইকে অ্যানাউন্স করেন, এবং ওই মাইকে অ্যানাউন্সটাই সবচেয়ে বড় কার্যকরী পদক্ষেপ ছিল। এই ঠিক একই আমার সেই কথাটা মনে পড়ে গেল ইমাম সাহেবের কথায়, যে মসজিদের মাইক, কারণ বাংলাদেশে প্রায় ৩.৫ লাখ মসজিদ আছে এবং ৩.৫ লাখ মসজিদে ২ জন করে মানুষ আছে, একজন ইমাম সাহেব একজন মুয়াজ্জিন সাহেব। এদেরকে দিয়েও কিন্তু যদি এরা যদি ২ জন মানুষকেও সচেতন করতে পারতো, সেই সচেতনতা কিন্তু একবারে লোকাল পার্সপেক্টিভে একবার স্থানীয় পরিষদের একটা বড় কার্যকরী জায়গায় ছিল। এবং আরেকজন ইমাম সাহেব বলছেন যে এই যে তারা এক ধরনের এক্সক্লুশন বা বিচ্ছিন্নতা বোধ করছেন এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে। কারণ হচ্ছে যেটা বলছিলেন যে একজন ইমাম সাহেব বললেন যে হঠাৎ করে নামাজের সিদ্ধান্ত গ্রামের মানুষ কিন্তু অনেকে চ্যালেঞ্জ করছে যে নামাজের মানে মসজিদে নামাজ সীমিত করার। তাদেরকে বলতে এটা হঠাৎ করে যে সিদ্ধান্তটা দিয়েছে, এটা যদি আগের থেকে তাদের সাথে সমন্বয় করা যেত, সেই ক্ষোভ বা বিচ্ছিন্নতা বোধের জায়গাগুলো থাকতো না। তারা যদি আগের থেকে, কারণ এটা তো ধর্ম কখনোই বলে নাই যে জীবনের বাজি রেখে হচ্ছে ধর্ম পালন করতে হবে। ওনার বক্তব্য, এটা আমার বক্তব্য না। এবং এইটা কিন্তু আসলে বাংলাদেশে যারা তাবলিগি জামাতের কর্মী বা মাদ্রাসার শিক্ষার্থী, তারা কিন্তু মিডিয়ার বাইরে একটা বিশাল সংখ্যক মানুষ, তাদেরকে কি আসলে এক্সক্লুড করে জনস্বাস্থ্য কার্যকর করা সম্ভব কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ সেই ব্যাপার ইমাম সাহেবের বক্তব্য অনুসারে। এবং আরেকজন ইমাম সাহেব বলছেন যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার কথা বলতেছিলেন, এবং অনেক মানুষ বলছে যে হ্যান্ড স্যানিটাইজার তো তৈরি হয় অ্যালকোহল দিয়ে, এটা কি আসলে অ্যালকোহল হাতে লাগানো কার্য কিনা। উনি বলছেন যে অ্যালকোহলটা আসলে খাচ্ছেন না, এটা উড়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এটা কিন্তু ইসলামে আসলে বিকল্পও আছে, ইসলামে না, এটা গণস্বাস্থ্য নীতিতেই, যে স্যানিটাইজার না বলে যদি বলতো সাবান দিয়ে হাত ধোয়া, এই বিষয়টাও কিন্তু বিকল্প জিনিসগুলো আছে। যে বিকল্প জিনিসগুলো আছে প্রত্যেকটার কিন্তু বিকল্প আছে। যেরকম হাত মেলানোর কথা নিষেধ করা হয়েছে, ইসলামে কিন্তু হাত মেলানো বাধ্যতামূলক না, এখানে সালাম দিয়ে কুশল বিনিময় করা। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে ইমাম সাহেব বলছিলেন যে আপনি দেখেন যে কোনো বাড়ি ঘর থেকে আমাদের যে কোনো মসজিদ যে কোনো সময় থেকে বেশি পরিষ্কার থাকে। এই পরিষ্কার পরিচ্ছন্নের ধারণা কিন্তু সব ধর্মে কম বেশি আছে। সেই জায়গাগুলোকে যদি আমরা বলি যে মানে যারা ধর্মকর্ম করে তারা হচ্ছে বিজ্ঞান বিশ্বাস করে না, বা এই বিশাল জনগোষ্ঠী তারা পাবলিক হেলথ সচেতন না, সেই বিষয়গুলো কিন্তু আসলে না। আসলে তারা সেই ভাষাগুলোর সাথে নিজেদেরকে একাত্মতা বোধ করে কিনা, সেই বিষয়গুলো এর ব্যতিক্রম আছে। আমি বলছি না এটা জেনারেলাইজ করতেছে না যে সবাই এই নিয়মগুলোকে মানে বা মানে না, এই জেনারেলাইজেশনের ক্ষেত্রে যাচ্ছে না। কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষকে, সবাইকে না গেলেও একটা বিশাল সংখ্যক মানুষকে এই আমব্রেলার মধ্যে আনা সম্ভব। এবং আমরা যদি দেখি যে আসলে জনস্বাস্থ্যকে ধর্ম থেকে আসলে বিপরীত মনে হলেও সেটা কোনো ধর্মে আসলে বিপরীত না। যদি আমরা দেখি খ্রিস্টীয় মিশনারি অ্যাক্টিভিটি, সেখানেও কিন্তু জনস্বাস্থ্যের বিভিন্ন, ইভেন আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে একজন যে কাজ করেছেন ভলেন্টিয়ারি দীর্ঘদিন, নোবেল প্রাইজ পেলেন, উনিও কিন্তু এই নার্সিং সেবা দিয়ে গেছেন। এবং ইন্ডিয়ার যে হসপিটাল গুলোতে দেবদেবীর মূর্তি রাখায়, এবং বাংলাদেশের চিকিৎসকরাও কিন্তু সবসময় বলে আমি তো উসিলা, অনেক সময় বলে আপনি ওষুধ খান আল্লাহরে ডাকেন। সুতরাং এটাকে আলাদা এই ডিকোটমির মধ্যে ফেলাটা আসলে কতটা যুক্তিযুক্ত, এই বিষয়গুলা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। আসলে এই জায়গাগুলোকে আমি নিয়ে আসলে আমাদের গবেষণা কাজটা আগাচ্ছে। আমাদের এখন গবেষণাটা আসলে মাঝামাঝি পর্যায়ে, এবং এর আসলে কনক্লুশন দেওয়া সম্ভব না। আমরা জাস্ট কিছু ন্যারেটিভ গুলাকে আমাদের মতো করে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, সেই রেসপন্ডেন্টদের অ্যানালাইসিস। যদিও কনক্লুশন টানা সম্ভব না, তবুও আমরা যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে পারসেপশনের যে মানে করোনার যে পারসেপশন ডিসকোর্স, করোনা ডিসকোর্সকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আসলে পারসন টু পারসন ভ্যারি করে, ইন ডিপেন্ডস টু অন দেয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন। এবং এই গাইডলাইন এবং কি মেসেজগুলা, সেটা হচ্ছে এই যারা WHO করেছে বা সরকার বেসরকারি মাধ্যমে আমাদেরকে ছড়িয়ে দিচ্ছে, সেগুলো আসলে ডাইভার্সিফাই জনগোষ্ঠীকে মাথায় রাখেনি। তারা শুধু প্রথম বিশ্বের মানুষগুলাকে বা যে আপার ইনকাম গ্রুপের মানুষগুলোকে, তাদেরকেও বিকল্প
ব্যবস্থা কিভাবে করতে পারে, যে লোয়ার ইনকাম গ্রুপরা তারা কিভাবে আইসোলেশন করবে, তাদেরকে পার্টিসিপেশন করানো যায়, সেই বিষয়গুলোকেও আনা দরকার। আর যেটা হচ্ছে এভরিডে এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে শুধু ডিজ হবে বা ডিনাইয়ের মধ্য দিয়ে বোঝা সম্ভব না, সিচুয়েশন ডিমান্ড বা সিচুয়েশনাল ফুডস এই জায়গাগুলোকেও বলা দরকার। এবং এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল এক্সপেরিয়েন্সেস সো, এবং যেটা হচ্ছে যে সোশ্যাল ফেনোমেনা, এই যে করোনাকে কেন্দ্র করে আমাদের এক্সিস্টিং যে সোশ্যাল এক্সপেরিয়েন্স এবং সোশ্যাল ফেনোমেনা, তার মধ্যে যে রাজনৈতিক, ধর্ম, পলিটিক্যাল ইস্যু, এগুলা কিন্তু আসলে প্রতিনিয়ত রিপ্রোডিউস হচ্ছে আমাদের এই জায়গার মধ্য দিয়ে। ইনইকুয়ালিটি আছে, কিন্তু এই ইনইকুয়ালিটি কিন্তু নতুন মাত্রায় রিপ্রোডিউস হচ্ছে, সেই যেগুলো আমাদের বিষয়। এবং এই যে পলিটিক্যাল ইস্যু, সোশ্যাল ইনইকুয়ালিটি, রিলিজিয়াস ইস্যু, এই জায়গাগুলো এবং পজিটিভ নেগেটিভ ইকোনমিক ট্রানজাকশন, এগুলা কিন্তু সমাজের একটা আমাদের অংশ। কিন্তু এই করোনাকে কেন্দ্র করে এগুলা কিভাবে রিপ্রোডিউস হচ্ছে এবং এগুলা আমাদের কণ্ঠে আরো নতুন করে ধ্বনিত হচ্ছে, সেই জায়গাগুলা সোশ্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ রিসার্চ ক্ষেত্র হতে পারে বলে, আমরা তো সব গবেষণা আনতে পারবো না, সবগুলো আমরা একটা স্পেসিফিক জায়গাগুলোকে আনার চেষ্টা করছি। এগুলা সোশ্যাল, আমাদের মনে হয় এই সোশ্যাল সায়েন্সে এই জায়গাগুলা গবেষণার মানে দাবিদার সোশ্যাল সায়েন্টিস্টের জায়গায়, যেগুলা ক্ষেত্র হিসাবে পরিচিত হতে পারে। আমি একটা লাস্ট একটা স্লাইডে দেখাচ্ছি, আজকে যেটা দিল সেটা এই রিসার্চের সাথে রিলেটেড। সেটা হচ্ছে আজকে সকালে আমি পেলাম একটা ফেসবুকের মাধ্যমে, আমাদের একজন শিক্ষক এটা শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের কথা বলছে, যারা এক সময় মানে যে ডমিনেন্ট ডিসকোর্স, যেভাবে অল্টারনেটিভ মেডিসিনকে যেভাবে প্রান্তিক বলতো, মানে কুসংস্কারচ্ছন্নতা বলতো, সেগুলা কিন্তু আজকে সরকারিভাবে সেটাকে একভাবে এই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে করোনাকে কেন্দ্র করে। এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আদা ও লবঙ্গ মিশ্রিত গরম পানি, কালো জিরা, মধু, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল গ্রহণ করুন, যা করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে। আরেকটা বিষয় দেখেন, এটা টাইটেলটা হচ্ছে চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূল ধারায় আনতে হবে। সুতরাং এই গভর্নমেন্টও কিন্তু একভাবে যেভাবে চিরায়ত পদ্ধতির কথা বলছে, এই করোনাকে কেন্দ্র করে সেনাবাহিনী, পুলিশ, মাঠ প্রশাসন, শিক্ষক, বিভিন্ন শ্রেণীর মানুষকে একভাবে হলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসছে। এবং রিলিজিয়নকেও যে আনে নাই সেই বিষয়টাও কিন্তু না, তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনকে যুক্ত করেছে। কিন্তু লোকালি পার্টিসিপেশনের ব্যাপার কি এবং তাদেরকে পার্টিসিপেশনের মধ্যে দিয়ে নিয়ে আসা, সেই জায়গাগুলোকে গুরুত্বপূর্ণ আমরা মনে করছি। কারণ এই বোধগম্য পারসেপশনের ব্যাপার বা প্র্যাকটিসের ব্যাপারগুলোকে একভাবে হলিস্টিক্যালি না দেখলে আসলে বিষয়গুলোকে কার্যকর ধারায় বা মূল ধারায় নিয়ে আসা সম্ভব না। এটাই আমাদের মূল বিষয়। সবাইকে ধন্যবাদ, এবং আপনাদের কমেন্টস, কোশ্চেন, সাজেশন যদি থাকে এবং ভুল ভ্রান্তি যদি থাকে আমাদের বললে আমরা ভবিষ্যতে সেটাকে চেষ্টা করব নিয়ে আসার জন্য। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ রঞ্জন সাহা পার্থ, খুবই একটি প্রাণবন্ত উপস্থাপনার জন্য। আমাদের কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা একটু পরে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক জহির আহমেদ, নৃবিজ্ঞান বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি ডিসকাশন হিসেবে, আলোচক হিসেবে। স্যার, আপনার জন্য সময় 5 মিনিট। ধন্যবাদ। যদি আরো বলতে চান সেটা অ্যালাউ করা যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাগ্যিস আমি কিছু লেখার এর মধ্যে লিখে ফেলেছি, এখানে আছে পত্র পত্রিকায়, বেশি কিছু বলবো না। ভিউয়ার যারা আছেন খুবই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রঞ্জন সাহা পার্থ এবং আরেকজন গবেষক আবুল কালাম, দুজনকে ধন্যবাদ। এরকম একটা পরিস্থিতিতে, চলমান পরিস্থিতিতে, যেখানে শঙ্কা আছে, ভয় আছে, আতঙ্ক আছে এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা একটা ক্রান্তিকাল পের হচ্ছি, সেই সময়ে এরকম একটা কাজ নিয়ে সামনে আসা, এটা আমি খুবই আমার কাছে মনে হয়েছে যে খুবই সময় উপযোগী এবং সাধুবাদ জানাচ্ছি যে করোনা একটা অনগোয়িং এবং সুপারসনিক স্কাই রকেটিং ডেথ রেট চলছে, আক্রমণ চলছে, মানুষ একটা প্যানিকের মধ্যে আছে, ট্রমার মধ্যে আছে। সেরকম একটা পরিস্থিতিতে উপস্থাপন করার জন্য আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি। খুব সংক্ষেপে অনেকগুলো কথা আছে, আমার মনে হয় ফ্লোরে যারা আছে তারা এই কোশ্চেন গুলো আসবে, এবং আমি আমার কয়েকটা লেখাতে আমি এর মধ্যে অনেকগুলো বিষয় যেটা রঞ্জন বলেছে, ডক্টর রঞ্জন শাহ, সেটা এসেছে। খুব সংক্ষেপে আমি একটু বলি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে মেসেজ গুলো আছে সেটা কিন্তু উইদিন দ্য ওয়েস্টার্ন সোসাইটিতেও কন্টেস্টেড, সেখানেও কিন্তু ডিবেটেড এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। গতকালকে দেখা গেছে যে লস অ্যাঞ্জেলেসের একটা যেখানে আমি এক সময় পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরবাইনের পাশেই হাজার হাজার মানুষ হান্টিংটন বিচে জমায়েত হয়েছে
যে তাদের লকডাউন খুলে দিতে হবে, তাদেরকে ওপেন করতে হবে, সব বিচ, পাশে নিউপোর্ট বিচ আছে, তারপরে লেগুনা বিচ আছে, সবখানে দিতে হবে, ট্রাম চালু করতে হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। কাজে সেখানে লকডাউন শব্দটা তাদের জন্য গলার ফাঁস হিসেবে আছে। আর কনসেপচুয়ালি সোশ্যাল ডিস্টেন্স সম্পর্কে কথাটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিব্রত অবস্থায় আছে, কারণ এটা বলে দেওয়ার পর যখন কথা উঠলো বিশেষ করে অ্যানথ্রোপোলজিদের দিক থেকে, এটা ফিজিক্যাল ডিস্টেন্স, আসলে এটা ইজ নট সোশ্যাল ডিস্টেন্স। সো ওই উইদিন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু কন্টেস্টেড এবং ডিবেটেড, শুধু আমাদের পাশের সমাজে না। বাট রঞ্জন সহ যে গবেষক তোমরা যে তারা যে কাজটা এখানে করেছে সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন, স্লাম ডিলার্স এবং তাদের পরিপ্রেক্ষিতে হোম বলতে কি বোঝাচ্ছে, কোয়ারেন্টাইন বলতে কি বোঝানো হচ্ছে এবং লকডাউনের মিনিং কি, সেটা খুব সুন্দরভাবে এসেছে। অনেক আমার কাছে মনে হয় তথ্যবহুল। তবে আমি শুধু একটু বলবো, যেমন লকডাউন শব্দটা কিন্তু খুব একটু, আমি যা শুনেছি, গ্রামে ফোন দিয়েছি, বিভিন্ন জায়গায় চরাঞ্চলে যেখানে আমি ফিল্ড ওয়ার্ক করেছি, তারা লকডাউনকে এক ধরনের মনে হয় যেন একটা স্ট্যাটাস সিম্বল মনে করছে। আমার এলাকা তো লকডাউন হয়ে গেছে, ইট ইজ দ্য লকডাউন, মানে এক ধরনের কি যেন মেইন স্ট্রিমের সাথে যোগ হওয়া। লকডাউন মনে হচ্ছে এক ধরনের ওই বার্তাটা দিচ্ছে, এটা স্পেশাল কেয়ার, স্পেশাল অ্যাটেনশন এখানে সেগুলো আমাদের একটু দেখতে হবে। আমি 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 সংক্ষেপে শুধু দুটো মন্তব্য করবো, একটা হচ্ছে ম্যাথোডোলজিক্যাল আর একটা হচ্ছে থিওরিটিক্যাল বিষয়। ম্যাথোডোলজিক্যাল বিষয়টা যেটা আছে যে এখন বিভিন্ন রকম অ্যাপস বেরিয়েছে। অ্যাপস হচ্ছে করোনা স্টাডি করার জন্য একটা গুরুত্বপূর্ণ টুলস, মেকানিজম, মাধ্যম। আর তারপরে আছে বিভিন্ন রকমের ইন্টারঅ্যাক্টিভ প্রসেস যেটা অনলাইনের মধ্যে দিয়ে আছে, এবং যেটা বর্তমানে সামাজিক বিজ্ঞানের কথা বলছে, আসলে লাইফ সায়েন্স। সো লাইফ সায়েন্সের ভাইরোলজি আছে, এপিডেমিওলজি আছে, এগুলা লাইফ সায়েন্স হার্ডকোর। আবার লাইফ সায়েন্সেস অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল কালচারাল লাইফ সায়েন্সেস এখন বলা হচ্ছে, সমাজ বিজ্ঞান না বলে, যেহেতু করোনা এমন এক পরিস্থিতি আমাদেরকে নিয়ে গেছে, সেই জন্য লাইফ সায়েন্স হিসেবে ওই পলিটিক্যাল, ইকোনমিক, এই যে গার্মেন্ট সেক্টর, যেখানে হেলথ আগে হবে না অর্থনীতি আগে হবে, সে জায়গাও আমরা অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, অন্যান্য সাবজেক্ট গুলো এখন লাইফ সায়েন্সের অন্তর্ভুক্ত করি। তো এখানে বড় ধরনের পার্থক্য কিন্তু নাই, সেখানে হিউম্যানিটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই ভাইরাস শুধু একটা টেকনিক্যাল টার্ম না, এই ভাইরাসের সাথে যুক্ত হচ্ছে অনেকগুলো সোশিও পলিটিক্যাল কালচার, যেটা গবেষকরা, রঞ্জন সাহা পার্থরা সেটা তুলে আনতে চেষ্টা করেছে। আমার মনে হয় যে ম্যাথোলজির দিক থেকে কিভাবে আমরা আরো ভিডিও ক্লিপ আছে, আরো অন্যান্য মাধ্যমগুলোর মাধ্যমে যেতে পারি, সেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। শুধুমাত্র কন্টেন্ট অ্যানালাইসিস করে পত্র পত্রিকায় কয়েকটা কন্টেন্ট দিয়ে একটা জেনারেলাইজেশন করে পিকচার আমরা পাবো, কারণ দুই একটা গবেষক দল করেছেও, সেটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটুকু পার্সিয়াল এবং সেইভাবে আমরা পৌঁছাতে পারছি না। কিন্তু এই ম্যাথোলজিক্যাল টুল গুলো ইন্টারনেট কেন্দ্রিক, অনলাইন বেসিস, সেখানে ইন্টারভিউ আছে, সেখানে নানান কিছু আছে, সাংবাদিকদের সাথে কথা বলা যায়, কিন্তু সেটার মধ্যে দিয়ে দেওয়া যায়। আর থিওরিটিক্যাল বিষয়টা আমি রঞ্জন সাহা পার্থদেরকে বলবো, যেটা ফুকলডিয়ান গভর্নমেন্টালিটি ধারণাটা নিয়ে আসছে। আমার মনে হয় যে আমার একটা লেখা আমি লিখেছিও, বায়োপলিটিক্স ধারণাটা খুব গুরুত্বপূর্ণ, রাদার দ্যান শুধু গভর্নমেন্টালিটি। গভর্নমেন্টালিটি, অবজারভেশন, সার্ভেলেন্স সেটা আছে, কিন্তু বায়োপলিটিক্স হচ্ছে যে কিভাবে মানুষের শরীরকে বডি এক্সামিনেশন হিসেবে দিচ্ছে, সেটা মিশেল ফুকো বলছে। যেটা মিশেল ফুকো বলে নাই, যেটা লাতুর বলছে, সেটা হচ্ছে যে কিভাবে এই বডিটা, এই হেলথটাকে ইকোনমির সাথে যুক্ত করা যাচ্ছে, যেটাকে সে বলছে রেভলিউশনারি। সুতরাং ফুকলডিয়ান এই পারসেপশনটা বা তত্ত্বটা ওই ঊনবিংশ শতাব্দীর যে পরিস্থিতিতে ইউরোপিয়ান কন্টেক্সটে করা হয়েছে শুধু এক্সামিনেশন এবং সার্ভেলেন্সের ক্ষেত্রে, কিন্তু লাথুরেরই একটা ওয়ান স্টেপ ফার্দার, ফুকো সেখানে অনেকটুকু লিমিটেড অ্যানালাইসিস। সেই জন্য দেখতে হবে হেলথ কিভাবে, বডি কিভাবে, বডি পলিটিক্স কিভাবে এভরিডে লাইফ ইকোনমির সাথে যুক্ত, যেটা করোনার ক্ষেত্রে আমরা সাংঘাতিকভাবে দেখছি, যার কারণে লকডাউন খুলে দেওয়া হচ্ছে সারা পৃথিবীতেই। লকডাউনের সাংঘাতিক দোলা, শুধু বাংলাদেশ ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু লকডাউন দিচ্ছে, আবার যাচ্ছে, না ঘরকা। সেই দিক থেকে আমার মনে হয় দেখা দরকার। এই দুটো বিষয় আমি খুব সংক্ষেপে বলছি। আর লাস্টে শুধু একটু বলবো যে আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল যে বিষয়টা একটু নিয়ে আসাটা খুব জরুরি। যারা আমরা বলি যেমন হাত হ্যান্ডশেক করা, যেমন একসাথে যাওয়া, একসাথে খাওয়া, ঘুমানো, এটা তো আমাদের কালচারাল বিষয়। ইটালিতে দেখা গেছে সাম্প্রতিক একটা গবেষণা, একজন অ্যানথ্রোপোলজিস্ট দেখিয়েছেন 70% কন্টামিনেশন বা ইনফেকশন হয়েছে প্রথম দিকে, কারণ ইটালিয়ানরা হাগ দিতে পছন্দ করে, কিস খেতে পছন্দ করে, একজনের সাথে দেখা হলে ওটাই কিন্তু প্রথম ছড়িয়েছে চারিদিকে। সো এই কালচারাল বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে। গাদাগাদি করে থাকার ওই সকল হার্ড ইয়ের মতো বলছে, কিন্তু আমাদের দেখতে হবে কালচারাল এই ট্রান্সলেশন গুলো ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সেটা হয়তো আমরা ভবিষ্যতে দেখবো তোমাদের গবেষণাগুলো। থ্যাংক ইউ সাকিব, আমি বোধহয় সময় নিই নাই, এতটুকু আমি উপলব্ধ করছি অন্যদের সাথে নিশ্চয়ই। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করার জন্য। রঞ্জন সাহেব, তো আপনি কি এই প্রশ্নগুলো উত্তর দিবেন নাকি আরো কিছু প্রশ্ন দিবেন? আর আমি যে একটু কমেন্টের বলি এগেইনস্টে। স্যারের সাথে। আচ্ছা, শিওর। হ্যাঁ, স্যারের সাথে আমি পুরোপুরি একমত। সেটা হচ্ছে এই মেথোডোলজিক্যাল বিষয়। মেথোডোলজিক্যাল আমি আমি নিজেও বলেছি যে এটা খুবই ডিবেটেবল একটা টেলিফোন ইন্টারভিউ বাই অ্যানথ্রোপোলজিস্ট, এবং অনেকে এটাকে বলছে যদিও যে টেলিফোন এথনোগ্রাফি এখন বলে সেটা, কিন্তু এটা অনেক কাছে ক্লাসিক্যাল অ্যানথ্রোপোলজিতেও ডিবেটেবল। এবং কিন্তু আমাদের আসলে আমি ভাবছিলাম যে আমার এটা যে এটা অনেক ক্রিটিক থাকলেও যে কোনো কিছু করি আর কি, কোনো কিছু করার থেকে না করার থেকে সেটা আমার কাছে অনেক কাছে প্রবলেমেটিক মনে হচ্ছে। আর অ্যাপস ব্যবহার করার কথা আমি চিন্তা করেছিলাম, কিন্তু আসলে আমি যে ধরনের জনগোষ্ঠী নিয়ে কাজ করছি তারা আসলে ইন্টারনেটের সাথে কতটা যুক্ত সেই বিষয়গুলাও একটা ইয়ের বিষয় সেটা। কিন্তু ভিডিও ক্লিপস আমি আজকেও আমাকে এই যারা এখানে আছেন অনেকে আমাকে অনেকগুলো ভিডিও ক্লিপস পাঠাইছেন যে তারা লকডাউনকে কিভাবে বুঝেন। এগুলো আমরা অ্যানালাইসিস করবো, যদিও অ্যাড অ্যানালাইসিস আমাদের ছিল, ব্র্যাকের আরো কয়েকটা আছে আমাদের মূল রিপোর্টে। আমাদের ইয়ে ব্র্যাকেটটা এখানে আমি সিম্বলিক্যালি শুধু দেখিয়েছি। স্যারের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং থিওরিটিক্যালি আমাকে কয়েকদিন আগে আমাদের এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি মিজানুর রহমান হিরণ, সে অনেকগুলো কলাম লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, তারও লেখাগুলো লাটুরকে বিষয়গুলাকে নিয়ে আসছেন। ওই হিরণ আমাদের ছাত্র এবং সেও আমাকে সাজেস্ট করেছে, এবং ওর একটা লেখা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই লাটুরের যে প্রেক্ষাপটে তিনি কতগুলা প্রশ্ন করেছে বাংলাদেশের করোনা পার্সপেক্টিভে, সেই জায়গাগুলো আমি এটা পড়েছি। কিন্তু আসলে আমরা এই র্যাপিড অ্যাকশনে আছে আসলে, যে এই মুহূর্তে আসলে যে র্যাপিড রিসার্চ হয়ে গেছে আর কি, আমাদের এটা আরো সময় লাগবে। এটা আমরা কার্যকাল ধরেছি আরো 3 মাস ব্যাপী একটা গবেষণা করে। কিন্তু আমরা আসলে রাইট ওয়ে স্যারের যেরকম অনেক কিছু আমি যেরকম স্যার যে সাজেশন গুলো দিলেন এগুলো আমার জন্য খুব কাজে দিবে, হয়তো বা সামনে যারা আরো আছেন তারাও করবে। এই গাইডলাইনের জন্য আসলে আমি হচ্ছে আজকের কথাগুলো, এটাই শেষ না আসলে, এটা আমাদের 20% 30% গবেষণা না, জাস্ট আমি শেয়ার করছি এই জায়গাগুলো। অ্যাড করি জাস্ট অন্যজনের সাথে। ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক স্টাডি করার ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স কাজ করছে। ইউসিএল ইউনিভার্সিটি কলেজ লন্ডন তারা স্পেশাল প্রোগ্রাম চালু করেছে অনলাইনে। আমি যুক্ত আছি আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশনে, তারা সার্বক্ষণিক এটাকে নিয়ে কাজ করছে এবং আমরা একটা সিলেবাস তৈরি করছি কোভিড-19 নিয়ে, অ্যানথ্রোপোলজি সিলেবাস ওয়ার্ল্ড ওয়াইড, সেটাতে আমি যুক্ত আছি। এবং অ্যানথ্রোপোলজিস্টরা এগিয়ে আসছে, বিভিন্ন সোশ্যাল সায়েন্টিস্টরা এগিয়ে আসছে, সে জায়গায় বাংলাদেশে যে শুরু করেছে এই কাজগুলো সেটার জন্য আমরা স্যালুটারি, এটুকু আমি অবশ্যই বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, রঞ্জন সাহেব, তো আমাদের দুটো প্রশ্ন আছে, মানে প্রশ্ন করেছে দুজন, আমরা সেই দুটো প্রশ্ন নেই, তারপরে হচ্ছে আমরা আমাদের এখানে যারা লাইভে আছে সেখানে তাদের বক্তব্য শুনবো। একটা প্রশ্ন হচ্ছে, সে আমাদের ছাত্র আনাত তামির, সে জানতে যাচ্ছে যে এই গবেষণাটির মূল জিজ্ঞাসাটা কি, মূল গবেষণা প্রশ্নটা কি। আর আরেকজন আমাদের সরকার রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইখতিয়ার ভূঁইয়া, তিনি জানতে চেয়েছে যে যে গভর্নমেন্টের যে আপনি কি মনে করেন কিনা এখানে যে স্লাম এবং নিম্ন আয়ের ক্ষেত্রে এখানে মিসম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশনের অভাবটা, ঘাটতিটা কেমন বা কি ধরনের ঘাটতি আছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। এই দুটো প্রশ্ন। দুইটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেনের অ্যান্সার আসলে আমি প্রথমেই শুরু করেছিলাম যে গবেষণার মূল জিজ্ঞাসাটা কি আসলে, যে আমাদের যে এবং রিসার্চের আর্গুমেন্টও আমাদের অ্যাবস্ট্রাক্টেও সেটা আছে, সেটা হচ্ছে গবেষণাটার উদ্দেশ্য হচ্ছে বস্তিবাসী জনগোষ্ঠী তারা হচ্ছে কিভাবে এই মেসেজ গুলাকে অনুধাবন করে এবং তাদের জীবনে প্র্যাকটিস করে, তাদের দৈনন্দিন অভিজ্ঞতা কিভাবে খাপ খাইয়ে নেয়, রেসপন্স, প্র্যাকটিস, পারসেপশন, সেই জায়গাগুলোকে স্টাডি করা। এইটা। আর একটা বিষয় হচ্ছে আমি লাস্টে উল্লেখ করেছি, আমি যদিও সেই মিসম্যানেজমেন্ট আমি একটু স্পেসিফিক্যালি গবেষণাটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে মিসম্যানেজমেন্টের ইস্যুটা আমি লাস্টে উল্লেখ করেছি, এটা একটা গবেষণার বড় বিষয় হতে পারে। মিসম্যানেজমেন্ট আসলে আমরা দৈনিক পত্র পত্রিকায়, ইভেন আমাদের গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের লোকজন স্বীকার করছে অনেক মিসম্যানেজমেন্ট আছে, স্বীকার করা মানে ডাইরেক্ট না করলেও, কারণ স্বীকার করেছে এই অর্থে কারণ শাস্তি পেয়েছে অনেক, মানে যদি শাস্তি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে বিভিন্ন স্থানীয় পর্যায়ে, মানে তার মানে স্বীকার করা হয়েছে, এটা মানে এই সত্যতার মধ্যে আছে। কিন্তু আমি ওই জায়গাগুলোতে আসলে এখন পর্যন্ত যাইনি, হয়তো ভবিষ্যতে যাব। কিন্তু আমাদের এই জায়গাটা হচ্ছে কিভাবে যে WHO এর নীতিমালা গুলাকে আসলে মানুষ কিভাবে বুঝে, বা যদি না বুঝে কেন না বুঝে, সেই জায়গাগুলোকে আমাদের নিয়ে আসে। ধন্যবাদ। ধন্যবাদ রঞ্জন সাহেব পার্থ। দিলশাদ সাথী উনি কিছু
প্রশ্ন এবং কিছু কমেন্টস মনে হয় রাখতে চেয়েছেন। আমি দিলশাদ সাদিকে তার ভিডিওটা অন করে তার বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য দিলশাদ সিদ্দিকা সাথী। সাথী বা পরে নোট পাঠালেও হবে, কমেন্টস গুলা যদি থাকে। ওকে, আচ্ছা, আর কেউ কি কিছু কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কোনো কমেন্টস, কেউ কি কিছু কারো কোনো বক্তব্য আছে কিনা? আর এখানে যে দিলশাদ সিদ্দিকী উনি হচ্ছে যে লিখলো যে শুড আই ওপেন মাই ভিডিও। ওকে ওকে, হ্যাঁ, সাথী তুমি ভিডিও ওপেন করতে পারো, শিওর। হ্যালো, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। এখন শোনা যাচ্ছে কিনা? ওকে, খুব অনেক থ্যাঙ্কস। আসলে আমি রঞ্জনের কাছে রিকোয়েস্ট করছিলাম, লিংকটা পাইলাম, তারপরে এটা খুবই খুবই আমি খুবই ওভারওয়েলমড যে এত ভালো একটা কাজ হচ্ছে আর কি, বা রঞ্জন ফ্রেন্ড হিসেবে প্রাউডও হয়েছে যে একদমই ইনিশিয়াল স্টেজ হইলেও এটা আসলে খুবই খুবই ভালো উদ্যোগ। এবং এটা আমি বলবো যে আমরা যে গুলাতে বিলং করি আমাদের জন্য অনেকখানি আই ওপেন আপ একটা স্টাডি আর কি। মানে আমরা তো অনেকখানি অনেক কিছু ওপর থেকে দেখি, মাস এরিয়া গুলাতে আসলে কি ঘটতেছে সবসময় সেটা জানতে পারি না। এনিওয়ে, আমার আসলে কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেনটা একটু মেথডোলজি নিয়ে, যে এইরকম একটা সিচুয়েশনে যখন আসলে ফেস টু ফেস ইন্টারভিউ এর খুব একটা স্কোপ নাই, সেইখানে আসলে মেথডোলজি আর কি কি হইতে কোন ছাড়া। হ্যালো, বাইরের সাউন্ড কি চলে আসতেছে? আসলে শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে মেথডোলজি টেলিফোন ইন্টারভিউ ছাড়া এই ধরনের একটা পরিস্থিতিতে কি কি আর কি কি হইতে পারে, একটা। সেকেন্ড যেটা যে এই রিসার্চের শেষের দিকে রঞ্জনের একটা আর্গুমেন্ট ছিল এরকম, ওকে, ইমামদেরকে ব্যবহার মানে ইমামদের মানে মসজিদের যে কমিউনিকেশন সিস্টেম সেটা ব্যবহার করা নিয়ে। তো অনেক শুরুতে হচ্ছে প্রাইম মিনিস্টার নিজে কিন্তু এটাকে একটা স্ট্র্যাটেজি হিসেবে আসলে ইউজ করতে বলছিল বাংলাদেশে। সেইটা কেন হয় নাই, কি হয় নাই আমি জানি না, রিসার্চাররা এই দিকটা ভেবেছেন কিনা। এটা সাকসেসফুলি ইয়ে করা হয়নি, ঠিক আছে। এবং রিসেন্ট বাংলাদেশে যে একটা ঘটনা ঘটেছিল, রঞ্জন এবং রিসার্চ আরেকজন যিনি আছেন রিসার্চার, আমি খুবই একমত পোষণ করি যে হ্যাঁ, ধর্ম আর এইখানে মেডিকেল সিস্টেম হিসেবে প্লেস করাটা ঠিক না, স্ট্র্যাটেজিক্যালিও রং। কিন্তু রিসেন্ট বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় যে একটা ঘটনা ঘটে গেল, হ্যাঁ, যেটা কিনা যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা যে আসলে একটা জানাজায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন, এই ব্যাপারটাকে রিসার্চাররা কিভাবে দেখছেন এখানে। তো আমি জাস্ট আপাতত দুইটা কোশ্চেনই প্লেস করলাম, আমার পরে কিছু কমেন্টস আছে সেটা আসলে আলাদা, সেটা আমি পরে লিখে জানাই দিব আর কি। আচ্ছা, ধন্যবাদ। সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ম্যাথোডোলজিক্যাল দিকটা যদি বলি, সেটা অলরেডি জহির স্যার অনেকটা এক্সপ্লেন করে দিয়েছেন যে কি কিভাবে ম্যাথোডোলজি হতে পারে। ফেস টু ফেস ইন্টারাকশন ছাড়াও অ্যাপস হতে পারে, ইমেইল হতে পারে, মার্কেট রিসার্চের অনেক, এবং দিলশাদ নিজেও মার্কেট রিসার্চের সাথে যুক্ত ছিল বহুদিন, তার কাজে ছিল। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি হচ্ছে যে আরবান ক্লাসটা বাদে, মানে এটা আমি জানার জন্য জিজ্ঞেস করতেছি বা একটু ব্রেইনস্টর্ম করার জন্য। হ্যাঁ, যেহেতু আমি মার্কেট রিসার্চের সাথে ইনভলভ, ওই জায়গা থেকেও আমরা নিজেরাও টুল হিসেবে জাস্ট আরবান ক্লাস বাদে এই যে ইসলামে বা অন্যান্য যারা আছেন, হ্যাঁ, যাদের কাছে আসলে অ্যাপস দিয়ে ডিজিটাল ওয়েতে আমি পৌঁছাতে পারছি না, টেলিফোন ছাড়া আর কি কি ওয়েতে হইতে পারে, মানে এটা জাস্ট একটা ভাবনার ব্যাপার আর কি, সবাই যাতে ভাবেন এই, বা আমি জানতেও চাচ্ছি আসলে। এটা আসলে আমার মনে হয় এটা জহির স্যার অনেকটা বলেছেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আসলে সবাই নিউজ
করতে পারি আর কি। অনেকে বাংলাদেশের ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগে আমি গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় হচ্ছে 20টা ভিডিও ক্লিপস মেসেঞ্জারে পেয়েছি, যারা হচ্ছে লকডাউনের কনসেপ্ট নিয়ে কথা বলছে বিভিন্ন জায়গায়। তারা কিন্তু আমাকে অলরেডি জানিয়ে দিচ্ছে, তারা আমার কিন্তু গবেষণার সাথে সহযোগীও না, একসাথেও না, তারা নিজের ইন্টারেস্টেই কিন্তু জানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন যে যেভাবে ভাবে সেভাবে কিন্তু ইভেন হচ্ছে আমরা হচ্ছে তাদের মাধ্যমে কিন্তু আমি পেতে পারি। আবার মিডিয়ার যে নিউজ সেগুলো, যদিও মিডিয়ার নিউজ অনেক রিউমারও ছড়ায়, সেই যেগুলো মাথায় রাখতে হবে, এবং রিউমারে অনেক গুরুত্ব আছে, সেটাকে আমি বলছি না যে রিউমারও সব দিকে সেই জায়গাগুলা মানে জায়গাগুলা ভাবার বিষয়, যে মিডিয়ার নিউজ গুলাকে কন্টেন্ট অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি। রিসেন্টের যে আইন সালিশ কেন্দ্র যেরকম তাদের গবেষণা কাজই করে শুধুমাত্র ডেইলি নিউজের উপর ভিত্তি করে, যে কতগুলা ধর্ষণ হয়েছে, কতগুলা খুন হয়েছে, তারা যে সহিংসতার রিপোর্ট দেয়, সেগুলাও কিন্তু একটা মাধ্যম। এরকম কতগুলা রোগ হয়েছে, যেরকম কতগুলো আমরা যেরকম দেখি গভর্নমেন্ট একরকম বলে, আবার হচ্ছে মিডিয়াতে আবার আরেক রকম বলে, এই তার মধ্যে যদি আমরা ক্রস চেক করি সেগুলোও কিন্তু একটা মাধ্যম হতে পারে। এছাড়া আমার কাছে মনে হয় না, এখন আমার মাথায় আসছে না কিছু আসলে কি ধরনের মাধ্যম হতে পারে এই মুহূর্তে, কারণ আমরা একটা জরুরি অবস্থার মধ্যে আছি এই মুহূর্তে এই জায়গায়। ধন্যবাদ সাথীকে। এই যে আর ব্রাহ্মণবাড়িয়া বিষয়, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া না শুধু, সেটা হচ্ছে এর আগে এই হিন্দুদের রথযাত্রাকে কেন্দ্র, রথযাত্রা না সরি, এই জন্মাষ্টমীতে স্নানকে কেন্দ্র করেও লাঙ্গল বন্ধে জমায়েত হয়েছে। ঠিক আছে, লাঙ্গল বন্ধে জমায়েত হয়েছে, শুধুমাত্র এটা ইসলাম ফোবিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটা ধার্মিক জনগোষ্ঠীর একটা, কিন্তু মূল জায়গাটা আমার মনে হয় ইমাম সাহেবের প্রেক্ষাপটকে যদি আমি বলে নেই, ওটাই অথেন্টিক না। কিন্তু আসলে আমরা কি ধরেন এই মাদ্রাসা স্টুডেন্ট বা যারা তাবলিগি জামাত, তারা তো আসলে মিডিয়া বা তাবলিগি জামাত যেহেতু মিডিয়া আমরা সবাই জানি, আমরা সরকারি বেসরকারি পর্যায়ের লোকজন সবাই জানি মাদ্রাসা স্টুডেন্টরা মিডিয়ার সাথে যুক্ত না, ইদানিং আবার অনেক যুক্ত হয়েছে। যদি আমরা বলি শাহবাগের কেন্দ্রকে পরে কেন্দ্র করে শাপলা চত্বরকে কেন্দ্র, অনেকে মানুষ, কিন্তু কতজন সেটা পলিটিক্যাল ইনভলভ হয়েছে, কিন্তু তারা রিলিজিয়াসলি, তাদেরকে কোনো মাথায় চিন্তা করা যে তাদেরকে সচেতন করার বিষয়গুলো কিন্তু এই জায়গায় জড়িত। এবং যে যাকে কেন্দ্র করে, যার জানাজাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে, তাকেও যদি আগে সচেতন করা যেত, সেও তো বলতে পারতো যে মানুষের মারা গেলে যে যেতে হবে সেই জায়গাগুলোও না। কারণ হচ্ছে দেখেন এই জায়গায় বাবা মারা গেলে কিন্তু যাচ্ছে না জানাজা পড়তে, আবার যে একজন হচ্ছে নেতা, ধর্মীয় নেতা মারা গেছে, তার জানাজায় যাচ্ছে। দেখেন এই সচেতনতার লেভেলটা কিন্তু এটার সাথে কম্পারেবল, যে বাবা মা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, তাকে দেখতে যাচ্ছে না, হসপিটালে যাচ্ছে না, তাদেরকে লাশ নিয়ে যাচ্ছে ভলান্টারি অর্গানাইজেশন গুলো। কিন্তু একজন মসজিদের না, যে একজন ধর্মীয় নেতা মারা গেলেন, তার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। এগুলো কিন্তু বিষয় হচ্ছে সচেতনতা, আমার মনে হয় অনেকটা। এটা আমার পার্সোনাল ভাবনা, কারণ কেন গিয়েছে এটা নিয়ে আরেকটা গবেষণা হতে পারে, কেন আপনারা অমান্য করে গেলেন, আমার মনে হয় হতে পারে। কিন্তু ইমাম সাহেবের কথা যদি আমি ধরি, সেটা হচ্ছে আসলে মানুষ আসলে ওই লেভেলের কনসাস না তারা, যে এই সময় কি করতে হবে। শুধু এটা ধর্মীয় গোষ্ঠী না, এটা বহু গোষ্ঠী আছে যারা সচেতন না, আবার অনেকে সচেতন তারপরেও যে আড্ডা মারার জন্য যাচ্ছে, যেটাকে বলছে গসিপি, তারা নিজেরাই বলছে। এগুলো আসলে মানে কোনো হোমোজেনাস সিদ্ধান্তে আসা সম্ভব না এই জায়গাগুলোতে। যে কি আমি আসলে যে জায়গাগুলোতে দেখেছি সেটা হচ্ছে এই যে ওই পার্সপেক্টিভে আমি যাদেরকে ন্যারেটিভ নিয়েছি তারা কিভাবে বোঝে যে জায়গাগুলোতে। ধন্যবাদ সাথীকে। ধন্যবাদ রঞ্জন সাহা পার্থ। এই পর্যায়ে অধ্যাপক আবু দায়ের, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ রঞ্জন। আবু দায়ের স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যায়? শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, আমি শুরুতেই রঞ্জন সাহা পার্থকে, তার আগে সাকিবকে ধন্যবাদ জানাই আমাকে বলতে দেওয়ার জন্য। আর রঞ্জনকে খুবই যেটাকে কি বলছে প্যান্ডেমিক ক্রাইসিস, একটা প্যান্ডেমিক ক্রাইসিস। আমাদের প্রজন্ম এত বড় সংকট আমরা আসলে দেখি নাই, এবং আমাদের আগের প্রজন্ম দেখেছে কিনা, আমাদের পরের প্রজন্ম দেখবে কিনা, আমাদের আসলে সংশয় আছে যেই সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো যেই অবস্থার মধ্যে আমরা সবাই ঘরে বন্দি, আসলে কাজকর্ম কোনো কিছুই করছি না, সেই রকম একটা গৃহবন্দী সময়ের মধ্যে রঞ্জন সাহা পার্থ যে শুয়ে ঘুমিয়ে সময় নষ্ট না করে এরকম একটা গুরুত্বপূর্ণ গবেষণাতে মনোনিবেশ করে রেখেছে, তলে তলে সে এত কাজ করেছে, এটা দেখে সত্যিকার অর্থে আমি খুব আনন্দিত হয়েছি, আমি পুলকিত হয়েছি। তাকে অভিনন্দন জানাই তার এই যে গবেষণার
জন্য একটা গুরুত্বপূর্ণ মস্তিষ্ক আমরা বহুবার তার মধ্যে এইরকম পেয়েছি। তো সেটা যে সচল ছিল তার মস্তিষ্ক অভিনন্দন জানাই। তো রঞ্জন যে যে কথাগুলো বলেছে আমি আনফরচুনেটলি আমার জায়গা থেকে খুব প্রপারলি তার বক্তৃতা শুনতে পারিনি। এর মূল কারণ হচ্ছে 7-8 বার আমার লাইন কেটে গেছে, আজকে নেট খুব ডিস্টার্ব করছে, আমি তার পুরো বক্তৃতাটা শুনতে পারিনি। আমি খন্ড খন্ড যেটুকু শুনেছি তা থেকে আসলে মনের মধ্যে অনেকগুলো উইন্ডোজ ওপেন হয়ে গেছে। তো এইটাই হচ্ছে রঞ্জনের সবচেয়ে বড় কৃতিত্বের জায়গা, যে এই ধরনের একটা সংকুচিত সময়ের মধ্যে যখন আসলে সব রকম রিসোর্স বন্ধ, মেথোডোলজি নিয়ে কথা হচ্ছে, সেই জায়গাতে টেলিফোনিক কনভারসেশন বা ইন্টারভিউ এইটা নিয়ে রঞ্জনের নিজেরই সংশয় আছে যে এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট। ও নিজেই বলেছে যে এটা একটা বিতর্কিত পদ্ধতি, কিন্তু আসলে তো আর কোনো উপায় খোলা ছিল না। এইরকম একটা অবস্থার মধ্যে যে রঞ্জন এই কাজটা করেছে, তো সেখানে আমি দেখেছি যে আমাদের আসলে সবারই নানা রকম সংকটের মধ্যে যে আছি, তো সেই সংকট সত্ত্বেও এই রঞ্জন যে জায়গাগুলোতে জোর দিয়েছে সেখানে যেটা এসেছে যে আসলে যাদের সামর্থ্য নাই ঘরে থাকবার, মানে নিম্ন আয়ের মানুষের কথা বলা হয়েছে, স্লাম ডুয়েলার যারা তাদের কথা বলা হয়েছে, দিন এনে দিন খায় যারা, তাদের আসলে অন্য সংস্থানের আসলে কোনো পথ এই সময় খোলা নেই। তো সেই সমস্ত মানুষ কিভাবে লকডাউনে থাকবে কিংবা হোম কোয়ারেন্টাইন থাকবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে রঞ্জন বেশি সময় সম্ভবত ব্যয় করেছে, যেহেতু আমি পুরোটা শুনতে পারিনি, যেটুকু ধারণা করছি। তো এটা শুনতে গিয়ে আমি দেখলাম যে আমাদের মধ্যেও বিভিন্ন বিষয় এসেছে ভাবনার মধ্যে, যেটা আমি বলেছি একটু আগে যে আসলে অনেক রকম উইন্ডোজ ভাবনার খুলে যাচ্ছে রঞ্জনের এই কাজের মধ্য দিয়ে। তো সেখানে দুই একটা বিষয় আসলে অ্যাড্রেস করতে চাই আমি। প্রথমত যে বিষয়টা যে যাদের সামর্থ্য নেই ঘরে থাকবার, তারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, যে ঘরে থাকলে না খেয়ে মরবো, কিন্তু বাইরে গেলে করোনায় মরবো। এখন খেয়ে মরি বাইরে, কিন্তু বাইরে তো খাবার নেই। যাই হোক, প্রশ্ন হচ্ছে যে যাদের খাবার ব্যবস্থা আছে তাদের মধ্যে সমাজের একটা বড় অংশকে, এবং আমার ধারণা এইটাই সমাজের সবচেয়ে বড় অংশ, যাদেরকে আমরা ঘরে আটকে রাখতে পারিনি। মূলত আমার কাছে যেটা মনে হয়েছে, বেশ কিছু এক্সাম্পল দেখে, বেশ কিছু অ্যানালাইসিস নিউজ দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে যে জায়গাগুলো বারবার অ্যাড্রেস করেছে রঞ্জন, যে এই যে ধার্মিক মানুষ, প্রথমে যদি মুসলিমদের কথা বলি, পাশাপাশি আমরা ইস্কন মন্দিরে যে অনেকে একসঙ্গে আক্রান্ত হয়েছে সেটা দেখেছি, ওই যে লাঙ্গল বন্ধে যে অষ্টমী স্নান হয়েছে সেখানেও দুর্ঘটনা ঘটেছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে, ইসলাম ধর্মের অনুসারী যারা বাংলা ইন্টারেক্ট করছে। ধন্যবাদ স্যারকে আপনার প্রশ্নের জন্য। আপনার ভিডিওটা এবং সাউন্ড শোনা যাচ্ছে না। রঞ্জন স্যার আমরা আমেরিকা ইউরোপের খবরগুলো খুব খোলামেলা দেখলাম এই সময়ের মধ্যে, অতটা খোলা আমরা চায়নার খবর দেখিনি। কিন্তু সৌদি আরবের যে লকডাউন পরিস্থিতি, তাদের যে করোনা পরিস্থিতি, সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই অ্যাকচুয়ালি। কিছু কিছু খবর আমরা যেটুকু পেয়েছি যে সেখানে মূল মসজিদ সেগুলো বন্ধ করে আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ। আমি রঞ্জন শাহ পার্থ। হ্যাঁ, আমি স্যার যেগুলা বলেছেন, ওই স্যার নিজেই বলেছেন, সেগুলা ওই যে যেভাবে যারা ধার্মিক মানুষ না, আসলে এগুলো হচ্ছে হয়তো স্যার শুনতে পারে নাই। আমি ইস্কন মন্দিরের ঘটনাও এখানে বলেছি আসলে, তারপরে হচ্ছে এই লাঙ্গল বন্ধের ঘটনাও বলেছে, এবং আড্ডা যে জনগোষ্ঠী, আড্ডাবাদ জনগোষ্ঠী, সেগুলার কথাও উল্লেখ করেছে আসলে। স্যার হয়তো বা শুনতে পারেন নাই এই জায়গাগুলা। পরে আপনার সাথে স্যার ডিসকাশন করা যাবে এই বিষয়গুলো। এই পর্যায়ে মুজিবুর আনাম, তিনি পোস্ট ডক্টর ফেলো মেলবোর্ন ইউনিভার্সিটি, তারপরে মাসুদ ইমরান, উনি বলবেন আর কি। হ্যাঁ, ধন্যবাদ।
ধন্যবাদ সাকিব। রঞ্জন এবং কালামকে অভিনন্দন এরকম একটা গবেষণা শুরু করার জন্য, এবং যেটা একই সাথে খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের আলোচনা থেকে আমরা যেটা দেখছি যে এটা একটা চলমান গবেষণা। তো স্বাভাবিকভাবেই হয়তোবা আজকে অনেক প্রশ্ন আমাদের এখানে থাকবেই, বা ওরা হয়তো সেটাই চাচ্ছে যে নানাভাবে তাদেরকে প্রশ্নগুলো দেয়া, যাতে করে এখান থেকে তারা তাদের গবেষণার বিষয়গুলোকে আরো ফাইন টিউনিং করতে পারে। তো আমার মনে হয় যে সেদিক থেকে এটা খুব একটা ভালো উদ্যোগ, যে গবেষণাটা হয়তো বা এক ধরনের একটা দিক নির্দেশনাও আজকের আলোচনা থেকে পেতে পারে, এবং ভবিষ্যতে হয়তো সে আলোচনাগুলো তারা কাজে লাগাতে পারে। তো আমি প্রথমত ম্যাথোলজির জায়গা থেকে যে প্রশ্নটা উঠছে বারবার, টেলিফোন ইন্টারভিউর কথাটা, তো আমি যেটা দেখি সেটা হচ্ছে যে টেলিফোন ইন্টারভিউ কিন্তু একটা অলরেডি একটা এস্টাবলিশ ম্যাথোলজি, এবং এটা হয়তো বা অ্যানথ্রোপোলজিতে এটার জনপ্রিয়তার মাত্রাটা এত বেশি না, যেহেতু আমরা অ্যানথ্রোপোলজিতে খুব বেশি একেবারে উপস্থিত থেকে মাঠ কর্ম করে অভ্যস্ত, বা আমাদের সোকল ট্রেডমার্ক পার্টিসিপেন্ট অবজারভেশনে যেহেতু আমরা অভ্যস্ত, সো সেই জায়গা থেকে হয়তো বা এই ম্যাথোলজিটা অ্যানথ্রোপোলজি ডিসিপ্লিনের এতটা সমাদরের জায়গা নাই, কিন্তু এটা ওয়েল এস্টাবলিশ একটা ম্যাথোলজি। এবং আমি হয়তো রঞ্জন এবং কালামকে সাজেস্ট করবো যে টেলিফোন ইন্টারভিউ সম্পর্কিত যে ধরনের আলোচনাগুলো আছে সেখান থেকে হয়তো ম্যাথোলজির যে সীমাবদ্ধতা তারা এখন চিন্তা করতেছে, সেই লিটারেচার গুলো দেখলে হয়তো বা এখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে, বা ওই রেফারেন্স গুলো ইউজ করলে হয়তো বা তাদের গবেষণার এই জায়গাটা শক্তিশালী হবে, বা ম্যাথোলজির জায়গাটা স্ট্রং হবে। এবং একই সাথে হয়তো বা অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যেটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হতে পারে সেটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি ফিল্ড হিসাবে আমরা এক ধরনের চ্যালেঞ্জের শিকার হব কিনা সামনের দিকে। আমরা যে এক্সপার্টিস দাবি করি, যে ধরনের এক্সপার্টিসের আলোকে আমরা মনে করি যে আমরা সোশ্যাল সায়েন্সে একটা কন্ট্রিবিউশনের জায়গা রাখি, কিন্তু আদৌ এই ধরনের একটা প্যান্ডেমিক সিচুয়েশন সেটা আমাদেরকে ম্যাথোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে নতুন যে একটা মাত্রা তৈরি করছে, আমার মনে হয় সেই আলোচনার অংশটা এখানে থাকতে পারে, যেটা হয়তো বা তাদেরকে একভাবে হেল্প করবে। এরপরে আমার যে অবজারভেশনটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন একটা ডাব্লিউএইচওর পার্টিকুলার হেলথ কে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো এখন ডাব্লিউএইচও একই সাথে কিন্তু একটা কোনো মেসেজ আসলে দেয় না। ডাব্লিউএইচও যেমন রিফিউজি ক্যাম্পদের জন্য সোশ্যাল বা সকল ফিজিক্যাল ডিস্টেন্সিং সম্পর্কে তাদেরও ভাবনা আছে, এবং পরিষ্কার গাইডলাইন এখানেও আছে। তো সেই জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ জায়গাগুলো বা বস্তিগুলোর সম্পর্কে তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনের মাত্রাগুলো কিন্তু একভাবে আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সেটা কতটা বাস্তবায়ন করা যাবে, বা সেটার স্থানিক মাত্রাটা কি, বা স্থানিক ভাবে সেটা কিভাবে করা যায়, সেই বিষয়গুলোকে দেখা। তা আমি যেটা মনে করছি যে হয়তোবা মানে গবেষণার ফোকাসটাকে ঠিক করার জন্য একটা বিষয় হতে পারে যে আমি কি ডাব্লিউএইচওর এই বিভিন্ন ধরনের গাইডলাইন গুলোকে দেখবো, নাকি আসলে ওই গাইডলাইন গুলোকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনস্বাস্থ্যের যে ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনের মাত্রাটা কি, বা এখানে কিভাবে এই বিষয়গুলোকে নিয়ে আসা হচ্ছে, ওই প্রক্রিয়াটা আমি দেখতে পারি, সেটা একটা জায়গা হতে পারে। কিন্তু যেটা উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে যে ডাব্লিউএইচওর নির্দেশনাগুলো কিন্তু বিভিন্ন ভাবে দেয়া আছে, একটা মাত্র নির্দেশনা নাই, বা একটা মাত্র লকডাউন বলতে আসলে একটা ডেফিনেশনের জায়গা থেকে ডাব্লিউএইচও লকডাউনকে বোঝায় না। এবং এটার কারণ হচ্ছে যারা এপিডেমোলজিস্ট বা একইভাবে মহামারী সম্পর্কিত রিকভারি নিয়ে যারা কাজ করে, তাদের যে সাজেশন গুলো যদি দেখি আমরা, মোটা দাগে 3টা মেজর রেকমেন্ডেশন থাকে। আপনারা জানেন যে যেমন সুইডেনের ক্ষেত্রে যে পদ্ধতিটা তারা ব্যবহার করছে, যেটাকে বলা হয় যে হার্ড ইমিউনিটির দিকে যাওয়া, এর পাশাপাশি আরো 2 ধরনের পদ্ধতি থাকে। একটাকে হয়তো যেটা প্রচলিত লকডাউন বলা হচ্ছে, আর একটাকে বলা হয় যে কন্ট্রোল অ্যাডাপ্টেশন। কন্ট্রোল অ্যাডাপ্টেশনটা হচ্ছে যে আমি একটা রেস্ট্রিকশন লেভেল থাকবে, কিন্তু পাশাপাশি যে জায়গাগুলো, যে সার্ভিসগুলো হয়তো বা আস্তে আস্তে আমি খুলে দিতে পারি, সেই সার্ভিসগুলোকে আমি খোলার চেষ্টা করবো। যেটা হয়তো বাংলাদেশ সরকারের এখনকার পলিসি আপনি যেটা দেখছেন সেটা হয়তো এই কন্ট্রোল অ্যাডাপ্টেশন, যে আমি একটু কয়েকটা সার্ভিস খুলে দিলাম বা কয়েকটা পেশার মানুষজনকে কাজের সুযোগ করে দিলাম, এবং সেইখান থেকে আমি দেখার চেষ্টা করি যে আসলে এই ফিডব্যাকটা কিরকম হয় বা ইনফেকশন রেটটা কিরকম আসে, তার ভিত্তিতে হয়তো আমি ডিসিশন নেওয়ার চেষ্টা করবো। বা যেটা হয়তো অনেকে বিতর্কের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে আসলে অর্থনীতি আগে নাকি জনস্বাস্থ্য আগে, তো সেটাকে হয়তো একটু কম্প্রোমাইজ করা, অর্থনীতিটাকে খানিকটা কম্প্রোমাইজ করা, জনস্বাস্থ্যটাকে খানিকটা কম্প্রোমাইজ করা, তো দুইটাকে কম্প্রোমাইজ করে হয়তো একটা পদ্ধতি যেটাকে ওরা বলার চেষ্টা করতেছে কন্ট্রোল অ্যাডাপ্টেশন। তো সেই জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ গুলো কিন্তু মানে মহামারী থেকে যে আরোগ্য যদি আমি বলি, বা মহামারী থেকে কি করে আমি অ্যাড্রেস করবো, সেই সম্পর্কে কিন্তু নানা ধরনের ভাবনাগুলো, বিশেষ করে যারা মানে এপিডেমোলজি ফিল্ডে কাজ করে, তাদের একটা কোনো ভাবনা আসলে থাকে না, বিভিন্ন ধরনের সাজেশন থাকে। যেমন 30শে এপ্রিল আপনার অস্ট্রেলিয়ার জিএড ইউনিভার্সিটি গুলো আছে, জিএড বলতে এখানকার যে বড় 8টা ইউনিভার্সিটির
100 জন গবেষকের একটা সাজেশন তারা দেয় এখানকার সরকারকে, এবং ওটাকে তারা বলার চেষ্টা করতেছে যে রোড টু রিকভারি বা রোড ম্যাপ টু রিকভারি, যেটাতে মূলত তারা এই খান থেকে রিকভারির উপায়গুলো কি হতে পারে সেটা সম্পর্কিত তাদের যে পরামর্শগুলো সেটা সেখানে তারা দেওয়ার চেষ্টা করে। এটা ওপেন সোর্স একটা ডকুমেন্টেশন, আমার মনে হয় যে ওটা একভাবে এখানে কাজে লাগতে পারে। আর ফাইনালি আমি যে বিষয়টা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে আমার মনে হয় যে যেহেতু এটা গবেষণাটা একেবারে মানে প্রাথমিক পর্যায়ে আছে, তো সেই জায়গা থেকে যদি খানিকটা মানে এটাকে ন্যারো ডাউন করা যায়, যে আমি বা এই পুরো গবেষণায় হয়তো কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করা হবে সেগুলোকে দেখলে হয়তো বা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, বা এটা হয়তো বা সামনের কাজগুলো আরো বেশি সুন্দর হবে। তো যাই হোক, আমি রঞ্জন এবং কালামকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই গবেষণার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ মুজিবুল আনাম। আর রঞ্জন, আমি মাসুদ ইমরানের কাছে যাচ্ছি, তারপরে তুই অ্যান্সার করিস, আপনি অ্যান্সার করে নেবেন। ধন্যবাদ। মাসুদ ইমরান। ধন্যবাদ রঞ্জনকে, বেশ ইন্টারেস্টিং। বাট আমরা রঞ্জনের কথা শুনতে শুনতে আমার বেশ ভালো লেগেছে অনেকগুলো কারণে। যে আমরা ফেসবুকে অনেক কথা বলছিলাম যে স্পেস ইজ লাক্সারি ইত্যাদি ইত্যাদি, হোমের ধারণা, তো ও ওগুলোকে অনেক বেশি এভিডেন্স বেস করে আমাদের সামনে নিয়ে এসছে। কিন্তু আমি আরেকটু আশা করছিলাম যে কিছু জায়গায় সে কন্টেন্টে গেছে, কিন্তু ওইখানে আরেকটু ন্যারেটিভস থাকলে, যেমন বিশেষ করে স্পেস এর ক্ষেত্রে বাড়িঘরের ছবির চেয়েও আমার একটু ন্যারেটিভস এর ধারণা আরেকটু থাকলে মানে আরো একটু ইন্টারেস্টিং হতো, আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতো। আর আরেকটা জিনিস হচ্ছে যে লকডাউন, আরেকটা হচ্ছে অলরেডি মুজিবুল আনাম বলেছে যে যে কয়টা ইস্যু নিয়ে সে মানে ফোকাস করেছে, প্রত্যেকটার উপরে আরো ডিটেইল কাজ করে মনে হয় আরো মানে আলাদা আলাদা করে অনেকগুলো কাজ হতে পারে। মানে এতগুলো জিনিসকে হ্যান্ডেল করা হয়েছে একসাথে বলে, মানে যেগুলো আলাদা আলাদা করা যেতে পারে, মানে সেটা ভাবা যেতে পারে। যেমন মানে বাড়ির ধারণা, ক্রেজি পুয়ারের ধারণা, ইসলামের বা ধর্মের সাথে মানে প্যান্ডেমিকের রিলেশন, মানে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে একটা বড় জায়গা দাবি করে বলে আমার কাছে মনে হয়। সম্ভবত যেহেতু ইনিশিয়ালি মানে সম্ভবত এটা আরো ভেঙে ভেঙে অনেক বড় করা হবে। একটা জিনিস হচ্ছে যে আমার অনেকগুলো প্রশ্ন মাথায় এসেছিল, অতএব জহির স্যার অনেকগুলো প্রশ্ন করেছে। একটা প্রশ্ন হচ্ছে যেমন লকডাউনের ধারণা যদি খোঁজা হয় যে এটা ওই মানুষ কি করে বোঝে, কিন্তু মানে গবেষক হিসেবে কোয়ারেন্টাইন যে শব্দটা আগে আমরা পেলাম, বা কোয়ারেন্টাইন নিয়ে যে এত আমাদের নিউজ পেপারে অনেক বড় বড় কথা বলা হলো, মিডিয়াতে বলা হলো, কিন্তু কোয়ারেন্টাইন মানে শব্দটা আমাদের মানুষ বোঝে কিনা সেটা বোঝার চেষ্টা করা হয়েছে কিনা। মানে যেমন আমাদের বিশেষ করে বিদেশ থেকে লোক আসার পরে কোয়ারেন্টাইন নিয়ে বিশাল চিল্লাচিল্লি হয়েছে, আমাদের দেশে অনেক কথাবার্তা হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে জহির স্যার অলরেডি বলেছে যে মানে মানে হিউম্যান রাইটস এর জায়গা থেকে যে আমেরিকাতেই হয়েছে, জার্মানিতেও আমরা দেখেছি যে প্রতিবাদ হচ্ছে যে সে আসলে লকডাউনের ভিতরে মানে রাষ্ট্র বললেই সে আটকে থাকবে কিনা, সে তার নিজের স্বাভাবিক জীবনযাপন করার যে রাইট, সেই ক্ষেত্রে রাষ্ট্র যখন জরুরি অবস্থা জারি করে না কিন্তু সে লকডাউন করে, এইটার ক্ষেত্রে আইনি যে ব্যাপারগুলো আমাদের দেশে, এবং সেটার ক্ষেত্রে যে মানে স্যার যেটা আবারও বলছিল যে বায়োপাওয়ার মানে পাওয়ার ওভার বডি, মানে বডিকে কন্ট্রোল করার জন্য রাষ্ট্রের যে যতগুলো ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট গুলো কিভাবে কাজ করে। যেমন আমি যদি এইখানে মানে আরেকটু যদি রঞ্জন, মানে আমি যেহেতু ইতিহাস পছন্দ এই কারণে একটু ইতিহাসে ফেরত যাই, যেটা হচ্ছে যে আমি যদি ব্রিটিশ সময়টা দেখি তখন আমরা দেখবো যে 4টা বড় প্যান্ডেমিক ওই সময়ে পুরো ভারত ফেস করেছে, এবং তখন তার অনেকগুলো কর্মকাণ্ড করেছে। যেমন তখন একটা কন্টাজিয়াস ডিজিজ অ্যাক্ট 1868 তারা তৈরি করেছিল, এবং কন্টাজিয়াস ডিজিজ অ্যাক্টটা করেছিল একটা বড় কারণ হচ্ছে যে তখন শুধুমাত্র ব্রিটিশ আর্মি ও ব্রিটিশদের জন্য না, মানে তারা ব্রথেলকে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার ছিল, এবং নারী শরীরকে চিকিৎসা করার অধীনে নিয়ে আসার জন্য প্রথমবারের মতো আইন দরকার ছিল। রাষ্ট্র চাইলে মানে ইম্পোজ করতে পারতো, কিন্তু ইম্পোজ না করে তারা একটা আইন তৈরি করেছিল। এইটা হচ্ছে একটা বিষয় যেটা নিয়ে আরেকটু এই রিসার্চের সাথে হয়তো সেটা অ্যালাইন হতে পারে, বা সেটা পরবর্তীতে আমরা কি করে করলাম। আরেকটা জিনিস হচ্ছে যে ব্রিটিশ সময় আরেকটা কাজ হচ্ছে যেটা হচ্ছে যে স্যানিটেশন বিষয়টা নিয়ে, স্যানিটারি ইন্সপেক্টর তৈরি করা, স্যানিটারি পুলিশিং তৈরি করা, সেটা নিয়ে 1866-68 এই সময় দুটো আলাদা আলাদা কাজ হয়েছে। এবং সেইটা আজকের যে পাবলিক হেলথের জায়গা থেকে, মানে যেমন আমার মেথোডোলজি জায়গায় আমার কোনো আপত্তি আমার কাছে মনে হয় না, যে আমার কাছে মনে হচ্ছে যে ওইখানে মানে
মানে মানে বিভিন্ন পত্রপত্রিকার যে কন্টেন্টের চেয়েও ন্যারেটিভস গুলো একটু বেশি পেলে মানে ভালো হতো, যেটা হয়তো ফোনে হয়তো জোগাড় করা হয়েছে, হয়তো এখন হয়তো সেটা দেখানো হয়নি, বা ওই ন্যারেটিভের ভিতর থেকে ওইটা আরো শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু একই সাথে একটু আর্কাইভের কাছে যাওয়া, একটু হিস্ট্রির কাছে গিয়ে যে এই আইনগুলো বা এটার যে নিয়ন্ত্রণের কৌশল এবং সেটা কিন্তু একই সাথে হচ্ছে রঞ্জনকে অনেক ধন্যবাদ, যেমন সে বলেছে যে গার্মেন্টস কর্মীকে আসলে মানে আমরা যেখানে ডাক্তারকে করোনা যোদ্ধা বলছি, আসলে গার্মেন্টস কর্মী করোনা যোদ্ধা নয় কেন, মানে এরকম অনেকগুলো প্রশ্ন তৈরি করা হয়েছে। আবার ধর্ম এবং মানে ইসলাম ধর্মকে এবং বিজ্ঞানকে মুখোমুখি দাঁড়ানোর যে এক ধরনের মানে মূর্খতা তৈরি হয়, এবং সেইটা নিয়ে তার একটা অ্যানালাইসিস আছে। কিন্তু এই অ্যানালাইসিস গুলোর ভিতরে যদি অনেক বেশি ন্যারেটিভস গুলো যুক্ত হতো, আমার মনে হয় যে আরো বেশি মানে ইন্টারেস্টিং হয়ে উঠতো। আর একই সাথে আমি আবারও বলবো যে আর্কাইভস গুলোকে আরেকটু দেখা, এবং সেই ল গুলোকে এবং রাষ্ট্রের যে মানে তার যে টুলস গুলো দিয়ে আসলে আমাকে যে বলেছে, কারণ আমি কনসিয়াস, সেলফ কনসিয়াস, আমি WHO যে আইনকে সে কি করে এক্সিকিউট করে আমাদের মতো একটা রাষ্ট্র, যেমন WHO তো একটা ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন, যখন কোন একটা তৈরি করে সেটা আসলে আমাদের মতো একটি রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র সেটাকে কি করে সে কনসিভ করবে বা সে তার প্রক্রিয়া ভিত্তিতে কি করে ব্যবহার করবে, এবং সেটা মানুষের বেটারমেন্টের মধ্যে দিয়ে কি করে যাবে। এবং অলরেডি মুজিবুর আলম বলেছে যে সেটার এক ধরনের কন্ট্রোল প্রসেস থাকে, নানাই থাকে, যেমন আমরা তাইওয়ানের ধন্যবাদ ধন্যবাদ, কারণ আমাদের সময় প্রায় ফুরিয়ে যাচ্ছে এবং আমাদের আরো কয়েকজন কমেন্ট করতে যাচ্ছে। আপনি পরে রঞ্জনের সাথে বিস্তারিত কথা বলে নিন। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমি একটু দুইটা দিয়ে নেই অ্যানসার। না রঞ্জন তুই আপনি প্রশ্নগুলো নিন, তারপরে আরো কয়েকজনের কিছু কমেন্টস আছে, আমরা ওগুলো সংক্ষেপে শুনে আমরা শেষ করি, কারণ রোজার দিন সময়ে অনেক দীর্ঘায়িত হয়েছে। এ পর্যায়ে বাশার এবং হিরণ, দেন হচ্ছে মুজাহিদ ভাই। বাশার, খুব সংক্ষেপে। শোনা যাচ্ছে সাকিব? হ্যাঁ, আচ্ছা, প্রথমত ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য। ছুটির দিন, রোজার দিন, এবং হচ্ছে আমাদের জন্য একটা সুবিধাজনক হয়েছে, কারণ আজকে সো কল্ড ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে না। আমার ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু এটা হচ্ছে এখনো হচ্ছে 20-30% পর্যন্ত অগ্রগতি হয়েছে এই স্টাডিটা, রঞ্জনের কথা থেকে যেটা বুঝলাম, আমার জানতে খুব ইচ্ছে করে, এবং যদি সম্ভব হয় একটা প্রশ্ন যুক্ত করা এই গবেষণায়, যে প্রথম যখন সরকার ছুটি ঘোষণা করলো এবং 26 তারিখ থেকে সবকিছুকে কোট আনকোট সাধারণ ছুটি ঘোষণা করলো এবং মানুষ গ্রামের দিকে ছুটে গেল, এটা নিয়ে হচ্ছে সরকারের অনেক সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ওই সময়তে যারা থেকে গেল বস্তি এলাকায় এবং হচ্ছে যাদের সাথে মূলত আলাপ করে এই গবেষণাটা চালানো হচ্ছে, তাদের কাছে কিরকম একটা জিনিস জানতে চাওয়া যায় কিনা, যে যারা থেকে গেল তারা কেন থেকে গেছিল, তাদের কি গ্রামে থাকার কোনো জায়গা নেই, নাকি তারা এই থেকে যাওয়াটাকেই গ্রামে ফিরে যাওয়ার চেয়ে অনেক বেশি নিরাপদ মনে করেছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে করোনা মোকাবেলার জন্য রাষ্ট্র নামক যে প্রতিষ্ঠানটি, সে হেলথ ফ্রন্টে যতটা না লড়াই করছে, তার চেয়ে বেশি লড়াই করতে হচ্ছে ইকোনমিক ফ্রন্টে, এবং হচ্ছে তাকে হচ্ছে রাষ্ট্রের যে দৃশ্যমান যে অর্গান গুলো আছে, পুলিশ এবং মিলিটারি ফোর্সকে হচ্ছে ব্যবহার করতে হচ্ছে এখানে। এবং হচ্ছে প্রথম দিকে প্রায় 92,000 কোটি টাকার মতো হচ্ছে প্রণোদনা ঘোষণা করতে হয়েছে, এবং যেটা কিনা আমাদের মূল এক্সচেকারের উপর একটা বড় চাপ পড়েছে। তো সেখানে মূল কারণটি হচ্ছে যে ইনইকুয়ালিটির বিষয়টা আনঅ্যাড্রেসড রয়েছে, এবং হচ্ছে এটা মূল ধারার হচ্ছে উন্নয়ন ডিসকোর্সে কখনো ভাবে মানে আলোচনা আসছে না। যারা আসছে এটা গবেষণা লেভেলে এবং হচ্ছে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান লেভেলে কথা হচ্ছে, কিন্তু একেবারে মূল রাজনৈতিক নীতি নির্ধারণী জায়গাতে ইনইকুয়ালিটির প্রশ্নটি খুব বেশি মাত্রায় আলোচিত। তো সেই জায়গা থেকে যদি আমাদের ইনইকুয়ালিটির প্রশ্নটা মাথায় থাকতো টোটাল ডেভেলপমেন্ট প্যারাডাইমে, এবং যদি হচ্ছে যে আমাদের যদি একটা ইউনিভার্সাল স্কিম থাকতো, তাহলে হয়তো রাষ্ট্রকে এত বেশি চাপ নিতে হতো না অর্থনৈতিক ফ্রন্টে। তো এই বিষয়গুলোকে আলোচনা এবং মাথায় রেখে গবেষণাটি আগানো যায় কিনা, যদি স্কোপ থাকে। ধন্যবাদ। ধন্যবাদ বাশার। এবার এই পর্যায়ে মুজাহিদ ভাই, সংক্ষেপে। মোহাম্মদ মুজাহিদ ভাই। ধন্যবাদ সাকিব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে প্রথমে রঞ্জন শাহ পার্থকে ধন্যবাদ জানাই এই প্যান্ডেমিকের সময় খুবই সুন্দর একটি গবেষণা শুরু করার জন্য। আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আসলে এই মুহূর্তে ওয়ার্ক ইন প্রগ্রেস। সো এই ধরনের ওয়ার্ক ইন প্রগ্রেসের মধ্যে সাজেশন আসবে সেটা খুবই স্বাভাবিক।
তো আমার আসলে কোনো প্রশ্ন নেই, আমি শুধু একটু মন্তব্য করতে চাই যে নাম্বার ওয়ান হচ্ছে, আমি যখন শুনছিলাম, আমি আসলে দুঃখিত একটু দেরিতে শুরু করেছি, শুরুর দিকে আলোচনাটা পাইনি, কিন্তু তারপরও আমি যা কিছু শুনছিলাম আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে শুরুটা খুবই ভালো হয়েছে। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দেওয়া রিসার্চের শুরুটা, আমার কাছে যেটা মনে হয়েছে যে শুরুটা খুবই ভালো হয়েছে, এবং ম্যাথোডোলজিক্যালি যে ইস্যুগুলো এসছে তারপরেও আমার কাছে সকলে আলোচনা খুব ভালো। এ পর্যন্ত গবেষকের উপস্থাপনার পরও বেশ কিছু আলোচনা আমরা শুনেছি যেখানে খুব ভালো ফিডব্যাক পাওয়া গেছে, এবং সে থেকে আমার যেটা মনে হয়েছে ম্যাথোডোলজিক্যালিও এখানে খুব একটা সমস্যার কিছু নেই, যা কিছু আছে খুবই ভালো। ফলে ম্যাথোডোলজিক্যালি এবং সব কনসেপচুয়ালি দিস ইজ এ ভেরি গুড রিসার্চ ওয়ার্ক ইনিশিয়ালি দিস মোমেন্ট, বলতেই হবে সেটা। তো যেহেতু সময় খুবই কম, সংক্ষেপে আমি শুধুমাত্র একটা পয়েন্ট বলে, যদিও সেটা অলরেডি আলোচনা হয়ে গেছে, কিন্তু তারপরও যেটা আলোচনা হয়ে গেছে সেটাকে আবারও বলার মধ্যে দিয়ে আসলে গুরুত্বটা বোঝা যাবে, এই জন্যই আমি সেটাকে আবারও রিপিট করতে চাচ্ছি। সেটা আমার যেটা মনে হয়েছে যে গবেষণার যে মূল যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে একটু বিচ্যুত হয়ে গেছেন গবেষক। যদি এটাকে একটু ন্যারো ডাউন করা যায়, এটা লাবিব বারবার বলছিল, যদি এটাকে একটু আরেকটু ন্যারো ডাউন করা যায় তাহলে রিসার্চটা খুবই ভালো হবে। পার্টিকুলারলি একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে এটাকে একেবারেই সরিয়ে দেওয়া দরকার যে কোনো পরিস্থিতিতে, এবং সেটা আরেকটা প্রজেক্ট শুরু করা যেতে পারে সেখানে। সেটা হচ্ছে মান্যও বলেছে, সেটা হচ্ছে যে সায়েন্স অ্যান্ড রিলিজনের যে ডায়াক্টমি নিয়ে যে আলোচনাটা হয়েছে। শুধুমাত্র আমার ইন আদার ওয়ার্ডস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি শুধুমাত্র এই রিসার্চটাকে যেভাবে শুরু হয়েছে, যদি শুধুমাত্র কেবলমাত্র যদি পারসেপশন স্টাডির মধ্যে স্লাম এরিয়ায় মানুষের যে পারসেপশন, এই লকডাউন, কোয়ারেন্টাইন ইত্যাদি ইত্যাদি বিষয়ের উপরে যে তাদের যে পারসেপশন, সেই পারসেপশনের মধ্যে যদি রাখা যায় তাহলে আমার মনে হয় যে এটা খুবই ভালো মানের একটা কাজ হবে, এবং আর একটু বিস্তারিত করতে হবে। আরেকটা কথা আমি প্রসঙ্গক্রমে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে গবেষককে উৎসাহিত করার জন্যই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক সময় এরকম আলোচনা হয় যে আরো কি করা যেত, কিন্তু কি করা যেত তার থেকে বড় কথা হচ্ছে যে যা কিছু করা হয়েছে তার মধ্যে কি সমস্যা আছে কিনা। আমার যেটা মনে হচ্ছে যদি এটা পারসেপশনের মধ্যে থাকে তাহলে সেটাই যথেষ্ট, আর কি নতুন কোনো কিছু খুব একটা ধরার কিছু নেই। কেবলমাত্র ন্যারো ডাউন করে কোন একটা নির্দিষ্ট জায়গাকে খুব বেশি ফোকাসড করা, অর্থাৎ যে পয়েন্টটা আছে আমরা অলরেডি জানি সেই জায়গাটা ফোকাস করলে রিসার্চটা একটা খুবই ভালো মানের রিসার্চ হবে। আমি আবারও গবেষকদ্বয়কে ধন্যবাদ জানাই তাদের এই চমৎকার একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য, এবং আমি তাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মুজাহিদ ভাইকে। রঞ্জনকে আমি অনুরোধ জানাবো সংক্ষেপে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। অনেক প্রশ্ন, কমেন্টস, মানে সবাই, আমি খুব সৌভাগ্যবান যে সবাই ভালো মনোযোগ দিয়ে শুনেছেন। যে জায়গায় আমি একটা প্রথমেই বলে দিচ্ছি, হাসান আশরাফ একটা কমেন্টস করেছে, আমি দেখতে পেয়েছি। উনি হচ্ছেন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, সেখানে পার্টিসিপেন্টের মধ্যে কোনো ওমেন নাই, ওমেনদের ইন্টারভিউ কি নেওয়া হয় কিনা। আসলে নিয়েছি, আমি বলি যদিও যে মাসুদ ইমরান বলেছেন যে হচ্ছে তার কাছে মনে হচ্ছে ন্যারেটিভস এর ঘাটতি। আমি যেটা করেছি সেটা হচ্ছে অলরেডি আমরা ন্যারেটিভস নিয়ে, যদিও বলছে আমরা 25% করেছি, সেটা হচ্ছে বলেছে অলরেডি বাংলায় আমাদের 25 পেজ ন্যারেটিভস লেখা হয়ে গেছে। এই সবগুলা তো এখানে স্লাইডে, এবং নুরুল হুদা সাকিব কালকের থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি জায়গায় 30 মিনিট লাগিয়ে ফেলেছি। এই জায়গায় প্রেজেন্টেশন দেখে আসলে পুরো আমাদের এথনোগ্রাফি প্রেজেন্টেশন করার নিয়ে প্রক্রিয়াটাই আমার কাছে সমস্যাজনক মনে হয়। এথনোগ্রাফিক কাজ কিভাবে প্রেজেন্টেশন করা যায় এবং ইন্টারলিঙ্ক করাও সমস্যাজনক, কারণ এই স্লাইডের মধ্য দিয়ে এথনোগ্রাফি, আমি যেরকম কখনো স্লাইড দিয়ে অ্যানথ্রোপোলজি পড়াই না, আমার এই অভ্যাস নাই, আমি কোনো ক্লাসে যে অ্যানথ্রোপোলজি পড়াই না, কারণ অ্যানথ্রোপোলজি হচ্ছে গল্প বলা, যেটা মাসুদ ইমরান হচ্ছে ন্যারেটিভস, উনিও চাচ্ছেন যে ন্যারেটিভস গল্পই বলি, কিন্তু এখানে একটা স্লাইড রেখেছি সবার বোঝার সামনে একটা কিছু রাখার জন্য, যে কারণে করতে করি নেই। হাসান আশরাফ বলেছে ওমেন মানে ইন্টারভিউ, এখানেও আছে, মূল রিপোর্টে যখন হবে তখন আমরা শেয়ার করব। আর হচ্ছে মুজিবুল্লাহ নাম কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা তুলে ধরেছেন, সেটা হচ্ছে ফিল্ডের চ্যালেঞ্জ, এটা আমার মাথায় ছিল না একদম, এটা আমরা খুবই একটা ভালো জায়গা হবে মেথোডোলজিক্যালি। আমরা যেহেতু পিএইচডি রিসার্চে যখনই লিখি যে আমরা মেথোডোলজি রিসার্চ করতে গিয়ে আমাদের কি ধরনের এক্সপেরিয়েন্স হয়, সেই জায়গাগুলো একটা বড় একটা জায়গায় হবে। আরেকটা বিষয় সেটা বলছে যে WHO যে বিভিন্নভাবে বিভিন্ন গাইডলাইন করেছে, আমি এটা নিয়ে কয়েকদিন যাবত পড়ালেখা করছি আর কি। যে জায়গায় হচ্ছে উনি বললেন যে সুইডেনের ব্যাপার, আমি অস্ট্রেলিয়ার বিষয়টা জানি না, আমি সুইডেন এবং জাপানের যে বিষয়টা বলছি, এবং জাপানের সাথে এবং সুইডেনের সাথে WHO এর একটা বিশাল তর্ক হয়ে গেছে। আমি এই তর্কগুলো, ডিবেটগুলো আমি শেয়ার করতে পারি ইন্টারনেটে। সেটা হচ্ছে তাদের WHO এর যে প্রতিনিধিত্ব করে একজন হচ্ছে আফ্রিকান যে লোকটা, উনি কিন্তু সবসময় বলছে অনলি ওয়ান ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপল ইজ লকডাউন।
কারণ এটার কোনো ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নাই, নাই। তারা কিন্তু বলছে যে লকডাউনই সবচেয়ে কার্যকর, কিন্তু লকডাউন হয়তো বা কোনো জায়গায় শিথিল করার কথা বলেছে। এবং বাংলাদেশে আমি একটা জায়গায় বলছিলাম যে হচ্ছে যে লকডাউন হচ্ছে বাংলাদেশে হুবহু ট্রান্সলেট করে, বাংলাদেশে কিন্তু লাস্ট উইক থেকে হুবহু ট্রান্সলেট করে নাই। কারণ WHO কিন্তু বারে বারে সতর্ক করছে এখন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ না করতে, কিন্তু বাংলাদেশ কিন্তু গভর্নমেন্ট নিজের মতো করে সেটাকে করেছে। এখন বিষয় হচ্ছে আমার জায়গাটা সেটাই, সেটা হচ্ছে আবার জাপানে একটা বিশাল ডিবেট হয়ে গেছে আবের সাথে পাবলিক হেলথ স্পেশালিস্টদের, কারণ পাবলিক স্পেশালিস্টরা WHO কে ফলো করে। তারা বলছে জাপানে এই ভাইরাস আক্রান্তের সংখ্যা কম এবং এই কারণে বলছে যদি 1 মাস লকডাউন করা যায় পুরোপুরি তাহলে ভাইরাস থাকবে না। ওই জায়গায় আবার আবের ইকোনমিস্টরা বলেছে যে যদি এটা 70% লকডাউন করা যায় তাহলে 3 মাসের মধ্যে বন্ধ হবে, দেশ অর্থনৈতিকভাবে ক্রাইসিস মুক্ত হবে, মানে ক্রাইসিসে পড়বে না। এইটা নিয়ে বিশাল ডিবেট হচ্ছে জাপানে। কিন্তু WHO যেটা সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে তাদের একটা গাইডলাইন আমিও দেখেছি রোহিঙ্গা ক্যাম্প নিয়ে, কিন্তু বস্তিবাসীদের নিয়ে কোনো গাইডলাইন আমি পাইনি আসলে। আমি যদি মুজিবুল আলম আমাকে এটা দিতে পারেন আমার জন্য খুব হেল্পফুল হয়। কিন্তু আমি যেটাকে মনে করি যে WHO নিজেই কনফিউজড যে কি করবে। WHO নিজেই কনফিউজড, কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে বাংলাদেশের মতো WHO এখন হচ্ছে অথরিটেটিভ, পলিটিক্যালি অথরিটেটিভ রোল প্লে করতে পারেন। ট্রাম্পের বক্তব্যে যেটা প্রকাশ পায় সেই অথরিটি নাই, কারণ ট্রাম্প যাকে হুমকি দেয় বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে পলিটিক্স যুক্ত, শুধু হেলথ ইস্যুস এর কনসার্ন না WHO, এর সাথে নানা রাজনীতি। এটা নিয়ে একজন লিখেছেন, আমি এটাও পড়লাম কয়েকদিন আগে। যদি উনি আমাকে দিতে পারেন আমার খুব ভালো হয়। কিন্তু আমি যতটুকু দেখলাম যে ইউনিফর্ম গাইডলাইন, লকডাউন ইজ মাস্ট। আমি অস্ট্রেলিয়ার বিষয় জানি না, কিন্তু জাপান, সুইডেনের ক্ষেত্রেও সুইডেনের গভর্নমেন্ট পর্যন্ত খুব ক্রিটিক। প্রেসিডেন্ট বলেছে, প্রাইম মিনিস্টার বলেছে কেন মানুষ রেস্টুরেন্টে খাইতে যায়, কারণ বাংলাদেশের মতো তো তাদের না যে পিটাবে, সাউথ এশিয়াতে যে মানুষকে পিটিয়ে লকাবে ঢুকায় সেই এক্সপিরিয়েন্স তো সুইডেনে হবে না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা ক্রাইম হয়ে যাবে, যেটা বাংলাদেশেও কিন্তু এখন পিটায় না, বোঝানোর চেষ্টা করছে। এদের কিন্তু সেই পলিসিতে যায় না। কিন্তু লকডাউনের কথা কিন্তু বলছে WHO এর গাইডলাইন, কিন্তু বাংলাদেশে যেটা দিচ্ছে সেটা কিন্তু ওইরকমই দিয়েছে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে তাদের একটা নিজস্ব ভাবনা আছে, আমিও সেটা দেখেছি। যদি আমাকে দিতে পারেন বস্তিবাসীরা আমার জন্য খুব উপকার হয়। আর হচ্ছে এই মাসুদ ইমরান যেটা বিষয়টা সেটা হচ্ছে স্পেস এর ন্যারেটিভ, যেগুলো হচ্ছে স্পেস এর ন্যারেটিভ আমার কাছে আছে অনেক, এবং আরো আপনাকে ধন্যবাদ এটা মনে করে দেওয়ার জন্য। আমরা আরো আমাদের যখন গবেষণা করবো আরো তখন এখানে যাবে। আর রাষ্ট্রের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে আমি যতদূর জানি, আমাদের যে এখানকার আজকের মডারেটর নুরুল্লাহ সাকিব, সে করাপশন রাষ্ট্রের ইনস্ট্রুমেন্ট। মাসুদ ইমরান নিজে একটু সবিরোধী বলেছেন, তিনি ন্যারো ডাউনের কথা বলেছেন, আবার অনেক কিছু যুক্ত করার কথা বলেছেন। সেই জায়গায় হচ্ছে এই জায়গাটাতে আমি এত কিছু আনতে পারবো না, কিন্তু নুরুল্লাহ সাকিব তার নিজে একটা গবেষণা কাজ করে করাপশন, গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট, এগুলা কিভাবে কাজ করে সে নিজে প্ল্যান করছে, আমার সাথে সে শেয়ার করলো এই জায়গাগুলো। আর হচ্ছে যে এই মুজাহিদুল ইসলাম যেটা বলেছেন ন্যারোডাউনের কথা, সেটার সাথে কিন্তু ন্যারোডাউনের যে বিষয়গুলো আমি এটাকে প্রেজেন্টেশন করতে গিয়ে লিঙ্ক আপ করা হয় নাই। মনে হচ্ছে যে রিলিজিয়নটা এই জায়গায় আলাদা বিষয় বস্তিবাসীদের কাছে, যেটা নুরুল্লাহ সাকিবও কালকে বলেছে আমাকে যে রিলিজিয়নটা মোর ফোকাস হচ্ছে। আসলে মোর ফোকাস না, যখন রিপোর্টটা লিখবো আমি হলিস্টিক্যালি চিন্তা করছি, আমার আর্গুমেন্টটা যখন দাঁড়াবে এটা হলিস্টিক্যালি। কারণ বস্তিবাসীরা আমাকে এমন কোনো মানুষ নাই যে যখন ইন্টারভিউ দেয় আল্লাহর নাম নেয় নাই। রিলিজিয়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নাই জায়গায় বস্তিবাসীদের সাথে। এবং এই করোনা ইস্যুতে সাউথ এশিয়ান কনটেক্সটেও রিলিজিয়ন আমার মনে হয় না কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা, কারণ রিলিজিয়নকে নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে অন্য কিছুতে, এবং তারপর বাংলাদেশের পার্সপেক্টিভে গার্মেন্টস কর্মীদের, কিন্তু তার কাছে পুরো সাউথ এশিয়ান জোনকে, রিলিজিয়নকে করোনার জন্য স্প্রেডিং আউটের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। সুতরাং এটার সাথে একভাবে আমি মনে করি ইন্টার রিলেটেড, আমার মনে হয় এটা ইন্টারনেট। যদি আপনি ন্যারোডাউনের কথা বলেন, কিন্তু আমি লিঙ্ক আপ করার চেষ্টা করবো বিষয়গুলোকে, এটা আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরো অনেক ফেসবুকে দেখছি যে ইয়েতে হিরন বলছে পরে কমেন্টস করবে, আর আবুদায়ন উনি ওনার ইন্টারনেটে সমস্যা, ওনার কথা কিছুই শুনতে পাইনি, আমি এই কারণে রেসপন্স করতে পারিনি আসলে। আর আবুল বাসার যেটা বলেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে হচ্ছে এই বাসারের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রথমে ছুটি ঘোষণা করলো তারপরে কেন থেকে গেল। এটার কোনো আমি এটা প্রশ্ন করেছিলাম অলরেডি, কিন্তু এটার কোনো ইউনিফর্ম অ্যান্সার পাইনি। কারণ হচ্ছে প্রথমে ঘোষণা করলেও গার্মেন্টস কিন্তু ছুটি ঘোষণা করে নাই প্রথমেই। গার্মেন্টস কর্তৃপক্ষ কিন্তু সেটা হচ্ছে ডিসিশন মেকে অনেক দেরি করছে, 3-4 দিন পরে। এবং গার্মেন্টস কর্তৃপক্ষ কিন্তু এখনো জানে না তারা খোলা রাখবে কি খোলা রাখবে না,
তাহলে তারা যাবে কিভাবে? আবার যারা গিয়েছে তারা ধরেই নিছে যে গার্মেন্টসের বেতন পাবে না, তারা চলে গেছে তাদের স্বজনের টানে হোক। একজন বলছে তার বাবা মা থাকে বৃদ্ধ, ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, তার চাকরি থাকুক আর না থাকুক সে যাবে, কারণ হচ্ছে ওই সময় যদি করোনা ধরে তার পাশে দাঁড়াইতে হবে। তার পারসেপশন এরকম, ঠিক আছে? এটার কোনো এক ধরনের না। কেন ছুটি ঘোষণা, এই ছুটি ঘোষণা নেই। যেরকম কালকে সাভারে যখন 8 জন গার্মেন্টস কর্মীর এই করোনা ধরা পড়ছে, তখন কিন্তু সাভারের যে চিকিৎসক কর্মকর্তা সে কিন্তু মন্ত্রণালয়ে চিঠি লিখছে যে সব গার্মেন্টস লকডাউন করা, এবং দুর্যোগ মন্ত্রী যে সেটি কিন্তু সাভারের মন্ত্রী, সাভারের এমপি, উনিও কিন্তু গভর্নমেন্টকে অনুরোধ করছে গার্মেন্টস লকডাউন করা। এই দোদুল্যমানতার মাধ্যমে মানুষ যাবে কি যাবে না এটার কোনো ইউনিফর্ম আসলে অ্যান্সার নাই। আর যেটা হচ্ছে ইকোনমিক প্রণোদনা এবং যে হচ্ছে এই মানে মেডিকেল ইস্যুস, জনস্বাস্থ্য, এটা নিয়ে খুবই ডিবেটেবল। এটা ঐতিহাসিক আমল থেকে, এবং এটা 1820 সালের থেকে ডিবেট আছে, এবং অ্যানথ্রোপোলজিতে না, শুধু পাবলিক হেলথ পার্সপেক্টিভে আগে কোনটা, স্বাস্থ্য না অর্থনীতি, এই বিষয়টাকে। এবং এই ডিবেটকে বাইনারি অপোজিশনকে অনেকে চ্যালেঞ্জ করছে যে এই দুটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, সমন্বয় করা যায়, ইন্টার রিলেট করা যায়, এই জায়গাগুলো নিয়ে আছে। এটা কোনটা আগে কোনটা পরে সেটা না, মানে সবচেয়ে পজিটিভ ওয়েতে কিভাবে করে সেটাতে অনেক গবেষক কাজ করছে, সেই বিষয়গুলো অনেকের আছে। এই তো প্রশ্নর আমি যতটুকু পেরেছি উত্তর দিয়েছি, কিন্তু সবার যে কমেন্টস এগুলো আসলে আমার জন্য কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এগুলা মানে চেষ্টা করব ঠিক মতো ফলো করতে। ধন্যবাদ রঞ্জন শাহ পার্থকে। আমাদের চ্যাট বক্সে মনে আরো কিছু প্রশ্ন আছে, আমি রঞ্জন শাহ পার্থকে অনুরোধ করব, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এগুলো এই মুহূর্তে পড়া সম্ভব না, এগুলো অ্যান্সারও করা সম্ভব না, সেগুলো দেখে পরবর্তীতে যদি পারে রঞ্জন শাহ পার্থ ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে কথা বলে, এবং আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তারাও যেন ব্যক্তিগতভাবে রঞ্জন শাহ পার্থর সাথে শেয়ার করতে পারে, তাহলে মনে হয় আমার এই রিসার্চটা আরো পরিপূর্ণ হবে, এবং তিনি যে ফিডব্যাক গুলো পেয়েছেন এগুলো নিয়ে একটা পরিপূর্ণ একটা কাজ হবে, একটা ইউনিক কাজ হবে। অলরেডি এটা একটা ভালো কাজ হচ্ছে। আমরা শুরুতে আমরা যখন আলোচনা করছিলাম শুরুতেই বলেছি যে আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ কাজ। রঞ্জন শাহ পার্থ বলেছে আমাকে যে রাষ্ট্র এবং এগুলো নিয়ে কাজ করছে, আমি কাজ করছি, এবং সাজেদুর রহমান এবং আমি দুজন মিলেও কিছু কাজ করছি, করাপশন, ভলান্টিয়ারি অর্গানাইজেশন, কমিউনিটি অ্যাক্টিভিজম, এইসব নিয়ে আমরা কাজ করছি। তো সেগুলো হয়তো এই ফোরামে হয়তো আমরা আগামী কোনো একটা সময় শেয়ার করব। ধন্যবাদ সবাইকে খুবই প্রাণবন্ত থাকার জন্য, পার্টিসিপেট করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই আমাদের প্ল্যাটফর্মটা সম্পর্কে বলে, এটা আমরা এখন অনলাইনে যাচ্ছি, এবং আমরা আশা করব যে যারা নতুন গবেষক বা যারা গবেষণা করছেন তারা যদি তাদের ফাইন্ডিংস গুলো, তাদের গবেষণার সম্পর্কে যদি আলোচনা করতে চান, তাহলে আমার সাথে অথবা মোহাম্মদ সাজিদুর রহমান অথবা কামরুল ইসলাম, আমরা তিনজন এই অনলাইন ফোরামটা পরিচালনা করি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আপনাদের সেই প্রেজেন্টেশনের ব্যবস্থাটা আমরা করতে পারবো। সেটা অনলাইনেও হতে পারে, অথবা ডিপার্টমেন্টে যদি ইউনিভার্সিটি খুলে যায় সেটা ডিপার্টমেন্টও হতে পারে। তো আমাদের এই পুরো আজকের সার্বিক অনুষ্ঠানটি, সার্বিক এই সেমিনারটি আয়োজন করার জন্য আমি প্রথমেই আমাদের দুজন ছাত্র মুজাহিদুল ইসলাম জাহিদ এবং রিয়াদুল ইসলাম সাকিব, ওদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে সাজেদুর রহমান এবং কামরুল হাসান, এই আমার এই ফোরামের আরো দুজন মেম্বার, যারা আমরা তিনজন মিলে এই ফোরামটা চালাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আবু তুরাব শাকিরের কথা না বললেই না, সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ, তিনি পুরো এই যে অনলাইনের কার্যক্রমকে আজকে পরিচালনা, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ পার্টিসিপেন্ট এবং হচ্ছে গিয়ে অধ্যাপক জহির আহমেদ, অধ্যাপক আবু দায়েন এবং সকল শিক্ষকবৃন্দ এবং বন্ধুবর্গকে এবং ছাত্রছাত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা।